গল্প মেঘমালা। লেখায় অজানা। খাটের নিচে এক কোণে রক্তাক্ত অবস্থায় গুটিসুটি মেরে বসে আছে মালা। কপাল বেয়ে তার ঝোড়ো ঝোড়ো করে রক্ত পড়ছে। ঠোঁটের কোণে অনেক অংশ কেটে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে। তার ঠিক সামনেই দাউ দাউ করে আগুন জ্বলছে তার মায়ের দেয়া শাড়িটায় যা মালা আয়াত করেছিল। অতএব শাড়ি পরতে যেসব বস্ত্রের প্রয়োজন মালা সেগুলো পরেই নিচে বসে আছে চুপটি করে। কান্নাকাটি করার এখানে কিছু নেই, কেননা এগুলো মালার জন্য নিত্যদিনের ব্যাপার। এগুলো কি সে এখন তার ভাগ্য মনে করে। মালার কিছুটা দূরত্বে সোফার উপর বসে দুবার সামনে টেবিলের উপর রেখে মাথায় হাত ঠেকিয়ে সিগারেট ফুঁকছে মালার স্বামী মেঘরাজ ব্যানার্জি। কিছু সময় পার হওয়ার পর মেঘ উঠে যেয়ে মালার সামনে দাঁড়ালো। মেঘকে দেখে মালা ভয় পিছিয়ে গিয়ে আরো গুটিসুটি মেরে বসলো। মেঘ তার সামনে থেকে সরে আলমারি খুলে এক এক করে মালার সব শাড়ি নামিয়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে দিল। মুহূর্তের মধ্যেই শাড়িগুলোতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সমস্ত রুম একদম রক্তিম হয়ে উঠল। সূর্য অস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশ যেমন রক্তিম বর্ণ ধারণ করে ঠিক তেমন। এসব দেখে মালা এক চিৎকার দিয়ে উঠল। মেঘ, আপনি এসব কি করছেন? সবগুলো শাড়ি কেন পরছেন? যেন তুমি আর কখনো শাড়ি না পরতে পারো এই জন্য। একদম নির্বিকার হয়ে শান্ত ও শীতল কণ্ঠে ওর দিল মেঘ। মেঘের কথা শুনে মালা ভয়ে চুপসে গেল। এখন আর মেঘকে কিছু বলা বা জিজ্ঞাসা করা নিজের পায়ে কুড়াল মারার মতো। মালাকে ফ্রেশ হয়ে আসতে বলে মেঘ রুমে বাইরে চলে গেল। ওয়াশরুমে যেয়ে মালা আয়নার সামনে তাকিয়ে অনেকক্ষণ ধরে নিজেকে পর্যবেক্ষণ করছে। কপালের রক্ত এখনো বেয়ে পড়ছে, ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে আছে, গালে স্পষ্ট চড়ে দাগ। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মালার ঠোঁটের কোণে। এগুলো নতুন কিছু নয়, মেঘের চেয়েও বেশি বাজেভাবে আঘাত করেছে মালাকে। বিয়ের 2 দিন পর থেকে আজ বিয়ের 1.5 বছর পর্যন্ত মেঘে দেওয়া আঘাতে অভ্যস্ত। এখন এটাকেই তার ভাগ্য মনে করে নিয়েছে। মেঘের ডাকের ঘোর ভাঙল মালার। মালা, এখনো তোমার ফ্রেশ হওয়া হয়নি? জলদি বাইরে এসো। ঘুম আসছি। ওয়াশরুম থেকে বের হয়ে মালা মেঘের সামনে যেয়ে দাঁড়ালো। মালাকে এক পলক দেখে মেঘ ফার্স্ট এইড বক্স নিয়ে মালাকে খাটে বসিয়ে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিল। মালা এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছে। এই কেমন ভালোবাসা মেঘের! নিজে আঘাত করে নিজে মলম লাগায়। খেতে চলো মালা। মালা চুপচাপ মেঘের পিছু পিছু খেতে চলে আসলো। মেঘ আজ নিজে মালাকে চেয়ারে বসিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো, নিজ হাতে খাবার বেড়ে মালাকে খেতে বলল। মালা অবাক হয়ে মেঘকে দেখে যাচ্ছে। আজ এই কোন মেঘকে দেখছে মালা, আগে কখনো তো নিজের হাতে খাবার বেড়ে দেয়নি। কি হলো, খাও। মালা প্রথম লোকমাটা মুখে দিয়ে বের করতে নিলেই মেঘ কর্কশ কণ্ঠে বলল, একদম খাবারগুলো ফেলবে না, চুপচাপ প্লেটে সবগুলো খাবার শেষ করো। অজ্ঞতা মালা চুপচাপ খেতে লাগলো। তরকারিতে অতিরিক্ত মরিচ আর লবণ দিয়ে রেখেছে মেঘ, আর এখন মালাকে এগুলোই খেতে বলছে। ঝালে মালার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু অনেক কষ্টে খাবারগুলো গিলে যাচ্ছে সে। একটু জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিতেই মেঘ তা সরিয়ে দিল। একবারে সবগুলো খাবার শেষ করার পরেই জল পাবে তুমি, তার আগে না। ঝালে মালা চোখ দিয়ে অজস্র জল পড়ছে, ঠোঁটের কোণে অসম্ভব ঝালাপোড়া করছে। কান্না করতে করতেই সবগুলো খাবার শেষ করলো মালা। খাবার শেষ হওয়ার পর জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আর কখনো বাহিরের কারোর জন্য ভালো রান্না করবে না, করলে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে। এই কথা বলেই মেঘ ওই স্থান ত্যাগ করে চলে আসলো। এক শ্বাসে জল খেয়ে ছলছল চোখে মেঘের যাওয়ার পথে তাকিয়ে আছে মালা। কোন অপরাধের শাস্তি দিচ্ছে মেঘ তাকে? এখন এসবের কারণ উপলব্ধি করতে পারছে মালা। এই মানুষরা তাকে অনেক ভালোবাসেনি সন্দেহে, কিন্তু এই কেমন ভালোবাসা প্রকাশ করার ধারা। মেঘ তাকে নিয়ে অনেক পজিটিভ ও সন্দেহপ্রবণ। আজ রাতে খাবারের জন্য মেঘ তার কয়েক বন্ধু ও তার স্ত্রীদের দাওয়াত করেছে। মালা সকলের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি, পাছে মেঘ যেন রেগে না যায়।
কিন্তু যার ভয় ছিল সেটাই হলো। বন্ধুরা সকলে আসার পর মেঘের সামনে তার এক বন্ধু মালার প্রশংসা করে বলেছিল, ভাবি আপনাকে আজ এই শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে। এই কথা শোনার পর মালা ভয়ে ভয়ে একবার মেঘের দিকে তাকলো তার প্রতিক্রিয়া দেখার জন্য। মেঘ তখন কিছু না বলে চুপচাপ বসেছিল। খাবার টেবিলে খাওয়ার সময় মেঘের আরেক বন্ধু মালার প্রশংসা করে বলে উঠল, ভাবি আপনার হাতের রান্না তো অসাধারণ, এমন খাবার আর কখনো খাইনি। ইচ্ছে করছে আপনার হাতে একটি চুমু খেয়ে ফেলি। মেঘের চেহারা তখন আগুনের মতো লাল হয়ে গিয়েছিল। তখন নিজেকে সংযত করে বন্ধুদের ভালোভাবে বিদায় দিয়ে তার সমস্ত রাগ মালার উপর তুলল। তার মধ্যে মালা নিজ ইচ্ছে করে তাদের সামনে সেজেগুজে গিয়েছে পর পুরুষদের দেখানোর জন্য। বাহিরের পুরুষদের ভালো রান্না করে খাইয়েছে এমন তার ধারণা। মেঘ পেশায় একজন বিজনেসম্যান ও চিত্রকারও। ছোটবেলা থেকে তার আঁকাআঁকি করার শখ ছিল অনেক। এই শখ থেকেই আর্ট শিখেছে মেঘ। শহরের নামি দামি চিত্রকারদের মধ্যে একজন হলো মেঘরাজ ব্যানার্জি। উত্তরাধিকার সত্ত্বে বাবার ফেলে যাওয়া বিজনেস সামলাচ্ছে সে। দুটো পেশায় অনেক নিপুণ মেঘরাজ ব্যানার্জি। নিম্নবিত্ত পরিবারের মেয়ে মালা। মা বাবা আর দুই বোন নিয়ে তার পরিবার। মালার বাবা পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষক। মালা পরিবারের বড় মেয়ে, এই সূত্রে সবার অনেক আদরেরও। তার ছোট দুই বোন মধুরিমা ও মনীষা। আজ থেকে 1.5 বছর আগে পারিবারিকভাবে মেঘ ও মালার বিয়ে হয়েছে। মেঘের বাবা মা নেই, তার এক পিসি তাকে আগলে রেখে নিজ দায়িত্বে বিয়ে করিয়েছে। মেঘ যদি কারো কথা মান্য করে তা কেবল তার পিসির। তার পিসি আশালতা রায়ের দূর সম্পর্কে আত্মীয় হয় মালা। প্রথম দেখায় তিনি মালার মতো শান্তশিষ্ট ভালো মেয়েকে মেঘের জন্য পছন্দ করেছে। মেঘও কোনো আপত্তি না করে তার পিসির কথায় বিয়েতে রাজি হয়েছে। বিয়ের আগে তাদের দৈনিক কথাবার্তা ফলে এক পর্যায়ে মেঘ ও মালা একে অপরকে ভালোবেসে ফেলে। সব ঠিকঠাক ভাবেই তাদের বিয়ে সম্পন্ন হলো। মেঘ মালাকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আগলে রাখে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মেঘের হিংস্রতা মালার সামনে প্রকাশ পেয়েছে বিয়ের 2 দিন পর, যখন মেঘের পিসির ছেলে দুষ্টুমি করে মালার গালে চিমটি দিয়েছিল। বিয়ের 2 দিন পর যখন মেঘের পিসির ছেলে অপূর্ব দুষ্টুমি করে মালার গালে চিমটি দিয়েছিল। অপূর্ব বয়সে মালার থেকে 3 বছরের ছোট। তার থেকে ছোট ছেলের সাথে মেঘ কিভাবে সন্দেহ করতে পারে তা মালার ভাবনার বাইরে। মালাকে মেঘ টেনে রুমে নিয়ে এসে গালে এক থাপ্পড় মারল। থাপ্পড়ের কারণে ছিটকে গিয়ে খাটের উপর পড়ল মালা। মালা অবাক হয়ে মেঘের আচরণ দেখছে। এ কোন মেঘকে দেখছে সে? এতদিনের চেনা মেঘের সাথে আজ এই মেঘের কোন মিল নেই। তার চোখজোড়া ছলছল করে উঠল। মালাকে টেনে দাঁড় করালো মেঘ। আহহ, মেঘ এমন করছেন কেন? অপূর্বর সাথে কি করছিলি তুই? ওই অপূর্ব তোর গালে হাত কেন দিল বল? আমি তো শুধু অপূর্বর সাথে কথা বলছিলাম। সে আমাকে বড় বোনের মতো দেখে দুষ্টুমি করে আমার গালে টান দিয়েছিল শুধু। এতে এভাবে রেপ করার কারণ তো দেখতে পাচ্ছি না। মালার কথা শুনে মেঘ তার গাল চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে বলল, শুধু অপর তোর গালে হাত দিবে কেন বল? তুই কি বলেছিস অপরকে? আর ভাবিকে বোন বানায় কোন পাগল? আমাকে কি বোকা পেয়েছিস তুই? মেঘের চিন্তা ভাবনা মানসিকতা দেখে অবাক হচ্ছে মালা। ছোট ভাইয়ের সাথে নিজ স্ত্রীকে জড়িয়ে কি নোংরা মানসিকতার প্রমাণ দিচ্ছে মেঘ। মেঘ আবার বলে উঠল, তোকে বড় বোনের মতো দেখে বা যার মতোই দেখি না কেন, তোকে ছোঁয়ার সাহস কিভাবে হলো ওর বল? তোকে ছোঁয়ার একমাত্র অধিকার আমার আর কারো নয়। আর কখনো যদি দেখি কেউ তোকে ছোঁয়ার চেষ্টা করেছে তাহলে তাকে খুন করে ফেলবো। কথাটা মনে থাকে যেন। পিসির ছেলে বলে ওই ছেলে বেঁচে গেল, না হলে তার পরিণতি যে কি হতো তা আমি নিজেও জানি না। তুই শুধু আমার, তোর শরীরের প্রতিটা লোমকূপে শুধু আমার অধিকার। আমার ভালোবাসার দিকে কেউ নজর দিলে সেই নজর দেওয়া মানুষটাকেই আমি শেষ করে দেব। আজ থেকে তুই কোনো ছেলের সাথে কথা বলবি না, সে যেই কেউ হোক না কেন।
নিজের মনের সমস্ত কথা বলে মালাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেঘ রাগে ফোঁস করতে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মালা। ক্ষণিকের মধ্যে কি হয়ে গেল তা বুঝে উঠতে পারিনি এখনো মালা। এই কেমন ভালোবাসার বহিঃপ্রকাশ, সেখানে স্ত্রীকে সন্দেহও করবে, আবার ভালোবাসার অধিকারও খাটাবে। মেঘের ডাকে পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসলো মালা। সে এতক্ষণ ধরে রান্নাঘর দাঁড়িয়ে এসব ভাবছিল। কি হলো মালা, এখনো তোমার কাজ শেষ হয়নি? আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে আসো জলদি। মালা ওর না দিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। মেঘ এমন ভাবে কথা বলছে যেন তাদের মাঝে কিছুই হয়নি, যেন সবকিছু একদম স্বাভাবিক, অন্যদিনের মতো স্বাভাবিক ভাবেই কথা বলছে। তাচ্ছিল্যের হাসি হাসল মালা। মেঘের মনের আকাশে কখন মেঘ জমে কখন উজালা হয় তা আজ পর্যন্ত জানতে পারেনি মালা। দ্রুত এক কাপ চা বানিয়ে রুমে আসলো মালা। নিন আপনার চা। মেঘকে চা দিয়ে সম্পূর্ণ রুমটাতে চোখ বুলালো মালা। অল্প সময়ের মধ্যে মেঘ রুমটাকে ঠিক আগের মতো পরিষ্কার করে ফেলেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার অগ্নিকাণ্ডের রেশ মাত্র নেই। কেউ দেখে বলতে পারবে না কিছু হয়েছে এই রুমে। দাঁড়িয়ে কিনে যাও, খাটে শুয়ে পড়ো, অফিসে কিছু কাজ আছে, এগুলো কমপ্লিট করে শুবো আমি। আর হ্যাঁ, বেডসাইড টেবিলের উপর বোরোলিন আছে, তা ঠোঁটের কোণে লাগিয়ে ফেলো। মেঘের কথা শুনে মুচকি হেসে খাটে বসে বোরোলিনটা হাতে তুলে নিল মালা। তার মেঘের এই কেয়ারিংটাই ভালো লাগে। শত আঘাত দেওয়ার পর সে আঘাতে মলম সে নিজেই লাগাবে। মনে মনেই মেঘ অনেক ভালোবাসে মালাকে। কিন্তু মালার প্রতি তার এই ভালোবাসা প্রকাশ না পেয়ে তার সন্দেহ প্রবণতা আর অবসেশন প্রকাশ পায়। মেঘ তার কাজ সেরে লাইট অফ করে এসে শুয়ে পড়ল। মালা এখনো ঘুমায়নি, চোখ বন্ধ করে শুয়েছিল শুধু। হঠাৎ সে অনুভব করলো মেঘের উত্তপ্ত গরম নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। মেঘ পিছন থেকে মালাকে জড়িয়ে তার ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে কিছু বলছে। তুমি কেন বুঝো না মালা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সবকিছুতে একমাত্র আমার অধিকার। তোমার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। তোমার সৌন্দর্য অন্য কোন ছেলে দেখে কেন প্রশংসা করবে বলো তুমি? কোন ছেলে তোমার প্রশংসা করুক তা আমি একদম সহ্য করতে পারি না। তোমার আশেপাশেও আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না। ইচ্ছে করে একদম খুন করে ফেলি তাদের। আমার মাঝে মাঝে কেন মনে হয় তুমিও আমার থেকে দূরে সরে গিয়ে তাদের সাথে মিশতে চাও। তুমি যদি কখনো এমন করার চেষ্টা করো তাহলে তোমাকে খুন করে আমি নিজে মরে যাব। ফিসফিস করে কথাগুলো বলে ঘুমিয়ে গেল মেঘ। মালা চুপটি করে এতক্ষণ মেঘের সব কথা শুনল। মানুষরা মন থেকে অনেক ভালো, কিন্তু অনেক রাগ তার। মালাকে নিয়ে অনেক পজেসিভ, মালাকে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছে। যখন যা লাগবে তা বলার আগেই মেঘ তা নিয়ে হাজির। মনে মনে ভাবলো মালা মেঘকে আর 10টা সাধারণ স্বামীর মতো ঘরে তুলবে। তার মালাকে নিয়ে এই সন্দেহ শেষ করবে। এসব সাতপাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মালা। সকালে সোনালি রোদ্দুর চোখে পড়তেই ঘুম ভাঙল মালার। বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যেন তারা তাদের সঙ্গীদের সকাল হওয়ার জানান দিচ্ছে। পাশে তাকিয়ে দেখে মেঘ এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে তাকে। দেখে মনে হচ্ছে এই লোকটা কখনো কোনো খারাপ আচরণ করতেই পারে না। মেঘের চুলে হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ল মালা। ঘড়িতে 8টা বাজে, 10টায় অফিস তার। কাজের মেয়ে মায়া সকালে আসে আর বিকেলে চলে যায়। বাড়ির সমস্ত কাজ মাই করে, মালা শুধু রান্নার দিকটা দেখে। মেঘের করা নির্দেশ রান্না মালাকেই করতে হবে, সে অন্য কারোর হাতে রান্না খাবে না। তাই মালাকেই রান্নার দিকটা সামলাতে হয়। ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল মালা। ইতিমধ্যে কাজের মেয়েটা এসে কলিং বেল বাজাচ্ছে। দরজা খুলে মালা সোজা রান্নাঘরে এসে চা বানাতে লাগলো। মেঘের জন্য আরেকটু পরে ঘুম থেকে উঠে তার চা লাগবে। মামুনি অমনি মাথায় ব্যথা পাইলেন কেমনে? তা কিছু না মায়া, কাল রাতে বাথরুমে পড়ে গিয়েছিলাম। আহো আচ্ছা, এই কথা দেখা শুয়েন না, চলবেন না। এবার থেকে দেখে চলবো। এখন জলদি কাজ শুরু করো, আমি তোমার সাহেবের জন্য চা নিয়ে যাই। ঘুম থেকে হয়তো উঠে গেছে। রুমে যেয়ে মেঘকে দেখতে পেল না মালা।
বাথরুম থেকে জল ফেলার শব্দ আসছে, তার মানে মেঘ বাথরুমেই স্নান করছে। চার টেবিলে রেখে এলোমেলো খাট ঠিক করলো মালা। এর মধ্যে মেঘ ট্রাউজার পরে বাথরুম থেকে বের হয়ে আসলো, টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো নাড়াচাড়া করছে। এই অবস্থায় তাকে একদম নায়কদের মতো লাগছে। মালা এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। মেঘের ডাকে ঘোর ভাঙল মালার। মেঘের ডাকে ঘোর ভাঙল মালার। এতক্ষণ সে অন্য জগতেই হারিয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘকে নিয়ে ভাবছিল। কি হলো তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? না, এমনিতেই চা নিয়ে এসেছি আপনার জন্য। তা আমি অনেক আগেই দেখেছি, যখন তুমি অন্য রাজ্যে হারিয়েছিলে। আজ অফিসে জলদি যেতে হবে আমায়, তো তাড়াতাড়ি নাস্তা রেডি করো। এই কথা বলে মেঘ চায় এক চুমুক দিয়ে তার অফিসের কাগজপত্র ঠিক করতে লাগলো, কিন্তু মালা এখনো ঠায় দাঁড়িয়ে আছে চুপটি করে। কি হলো, এখনো এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার ছিল আপনাকে। কি? একটু বাবার বাড়িতে যেতে চাচ্ছিলাম, অনেক মাস হয়েছে যাওয়া হয়নি। আচ্ছা, আমি কালকে নিয়ে যাব, কয়েক ঘন্টা থেকে আবার আমার সাথে চলে আসবে। বলছিলাম কি, একটা রাত যদি থাকতে পারতাম। ভয় ভয় কথাটা বলল মালা। বিয়ের 1 মাস পরে শেষবার বাবার বাড়িতে ছিল মালা, এরপর আর থাকা হয়নি। মেঘের সাথে গিয়েছে, আবার তার সাথেই ফিরে এসেছে। মালার কথা শুনে মেঘ দাঁত কটমট করে বলল, আজ বলেছ এই কথা, কিন্তু আর যেন কখনো তোমার মুখে এই কথাটা শুনি। না হলে আর কখনো বাবার বাড়ির মুখও দেখতে পাবে না। এখন যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। মালা দ্রুত সেই স্থান ত্যাগ করে রান্নাঘরে চলে আসলো, চোখে পানি ছলছল করছে তার। মেঘ একটু তাকিয়ে দেখলে হয়তো দেখতে পারতো মালার চোখে পানি। কি হয়েছে মামুনি, তুমি কান্না করছো কেন? না রে, মায়ের কান্না না, চোখে কি যেন পড়েছে, তাই চোখে জল চলে আসলো। দাঁড়াও, মুখটা ধুই, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। মালা চোখ মুখ ধুয়ে দ্রুত খাবার বানাতে লেগে পড়ল। তার মনের কষ্টগুলো চাপা দেওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা। নাস্তার টেবিলে মেঘ চুপচাপ ব্রেকফাস্ট করেই অফিসে চলে গেল। একটা বার মালাকে জিজ্ঞাসা করেনি যে সে খেয়েছে কিনা। মালা চুপচাপ মেঘের পাশেই দাঁড়িয়েছিল। মেঘকে বিদায় দিয়ে রান্নার সব কাজ সেরে এক মগ কফি নিয়ে রুমের সাথে লাগোয়া বারান্দায় বসে তার স্মৃতির পাতা উল্টাচ্ছে। বিয়ের 1 মাস পর যখন মালা মেঘের সাথে তার বাবার বাড়িতে গিয়েছিল, তখন সব ঠিকঠাকই ছিল। মেঘ তার শ্বশুরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, মালা তার মায়ের সাথে রান্নাঘরে কাজ করতে করতে গল্প করছিল। রাতে ডিনারের আগে যখন মালার মামাতো ভাই নীল আসলো, তখন থেকেই মেঘের রাগ বাড়তে শুরু করলো। ওই দিন মালা মেঘের অন্য রূপ দেখেছে। নীল মালার বড় মামার ছেলে। বয়সে তার থেকে 5 বছরের বড়। একদম নিজের ছোট বোনের মতো ভালোবাসে সে মালা। আদর, স্নেহ, শাসন সবই আছে তাদের মধ্যে। কলিং বেলের শব্দ শুনতেই ওই দিন মালা দরজা খুলে নীলকে দেখতে পেল। অনেকদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে নীল খুশিতেই জড়িয়ে ধরল। কেমন আছিস তুই মালা? ভালো, তুমি কেমন আছো ভাইয়া? এতক্ষণ ভালো না থাকলেও এখন একদম ভালো আছি। তুই যে আসবি কই, কেউ তো বললো না। পিসিও একটা কল করলো না। মা একদম পাগল হয়ে আছে, মেয়ে জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে তাই কাউকে বলতে পারেনি হয়তো। আমরা না বলে হঠাৎই এসেছি। মেঘের কথা উল্লেখ করতেই মালার মেঘের কথা মনে হলো। মেঘ ও সোফাতেই বসে আছে। মালা পিছনে তাকিয়ে দেখে মেঘ রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ভয় মালা কয়েক ঢোক গিলল। যেখানে মেঘ তাকে কোনো ছেলের আশেপাশে যেতে বারণ করছে, সেখানে আজ তার সামনে কেউ মালাকে জড়িয়ে ধরেছে। আজ তার কপালে কি আছে তা কেবলমাত্র মেঘ নিজেই জানে। অবশ্য মেঘকে বুঝিয়ে বলতে হবে যে নীল তার মামাতো ভাই। ছোট থেকেই তাকে ছোট বোনে দেখে এসেছে। কিরে, কি হলো, এখানে কি দাঁড় করিয়ে রাখবে নাকি? ওহ চলো ভেতরে চলো, আমি মাকে বলছি তুমি এসেছো। এতটা সময় মেঘ চুপচাপ বসেছিল, মালাকে কিছু বলেনি। নীল গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলেও তেমন একটা কথা সে বলেনি। খাবার টেবিলে নীল বারবার মালার সাথে দুষ্টুমি করছিল। মালা কোন রকম কথা বলে নীলকে চুপ করানোর চেষ্টা করছিল, কিন্তু নীল তো আজ অনেকদিন পর তার বোনকে পেয়েছে, তাই এত দুষ্টুমি করছে।
মালা বারবার মেঘের দিকে তাকাচ্ছে, মেঘ রাগের বস্তু সবার সামনে খারাপ ব্যবহার না করে ফেলে। কিন্তু মেঘ তেমন কিছুই করেনি, চুপচাপ সব পর্যবেক্ষণ করে গেছে। খাবারের পাত শুকিয়ে মেঘ আগেই রুমে চলে গিয়েছিল। মালা অনেকক্ষণ যাবৎ বাহিরে পায়চারি করছিল। পিছন থেকে হঠাৎ তার মায়ের ডাক শুনতে পেল। মালা রুমে না যেয়ে এখানে কি করছিস? না মা, কিছু না, এমনিতেই হাঁটছিলাম, খাওয়ার পর তো একটু হাঁটাহাঁটি করার দরকার, তাই না, এই জন্য আর কি। জলদি রুমে যা। মেঘ বাবা একা একা বসে কি করছে না করছে। তার কি লাগবে না লাগবে সেদিকে তো খেয়াল দিতে হবে নাকি? আচ্ছা বাবা, যাচ্ছি। দেখ মা, সবসময় স্বামী খেয়াল রাখবি, কখনো তাকে অসন্তুষ্ট করবি না। মা তুমি চিন্তা করো না, আমি সব দেখে রাখবো। কয়েক মিনিট পর যখন মালা রুমে গেল তখন মেঘকে দেখতে পেল না। দরজা বন্ধ করে সামনে ফিরতেই কোথায় মেঘ এসে তাকে একদম দরজার সাথে মিশিয়ে ফেলল। এই কয়টা লাগে তোর বল? একজনকে দিয়ে তোর মন ভরে না। নিজের স্বামীর সামনে আরেকটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করলো না তোর? এই বল কি চলছে তোদের মধ্যে? বিয়ের আগে থেকে এসব চলছিল নাকি? ওই ছেলেকে তো আমি একদম খুন করে ফেলবো, তোকে জড়িয়ে ধরার সাহস কি করে হলো ওর? দরজা খুলেই মালা যখন রুমে আসলো ঠিক তখনই মেঘ তাকে দরজার সাথে মিশিয়ে গাল চেপে ধরে তাকে উপরোক্ত কথাগুলো বলল। মালা যেই ভয়ে আচ্ছন্ন ছিল ঠিক সেটাই হলো। মেঘ তার আর নীলের সম্পর্ককে বাজে দৃষ্টিতে দেখেছে। ভাইয়ের সাথে জড়িয়ে এমন বাজে কথা শুনে মালা লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগলো। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন এখন তুই? বলে দরজায় অনেক জোরে হাত দিয়ে বাড়ি দিল। দরজায় বাড়ি দেওয়ার শব্দে মালা ভয়ে চুপসে গেল। ভয় কাচুমাচু হয়ে বলল, আপনি ভুল বুঝছেন মেঘ। নীল ভাইয়ার সাথে আমার সেরকম কোনো বাজে সম্পর্ক নেই। আমার নিজের কোনো ভাই নেই, ছোট থেকে তাকে নিজের ভাইয়ের মতো দেখেছি। নীল ভাইয়াও আমাদের 3 বোনকে নিজের বোনের মতো ভালোবাসে। এই তুই কি বোকা পেয়েছিস আমাকে? কি মনে করছিস আমি কি কিছু বুঝি না? নিজের ভাই ছাড়া আর অন্য ছেলে কখনোই ভাই হতে পারে না। ওই ছেলের অন্য কোনো মতলব আছে, না হলে তোকে জড়িয়ে ধরবে কেন? সে জানে না তোর বিয়ে হয়েছে, স্বামী আছে, তার সাহস হলো কিভাবে মেঘ আহমেদ স্ত্রীকে তারই সামনে জড়িয়ে ধরার। আমাকে ছোটবেলা থেকে ভাইয়ের আদরে বড় করেছে। বিয়ের এতদিন পর আজ আমায় দেখে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরেছে। একজন ভাই হিসেবে বোনকে জড়িয়ে ধরতে পারে না বলুন? আপনি বিশ্বাস করেন আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই? দয়া করে এই পবিত্র সম্পর্ককে অপমান করবেন না। আপনার তো নিজের কোনো বোন নেই, আপনি কি করে ভাই বোনের সম্পর্কের মর্ম বুঝবেন? শেষের লাইনটা মালা একটু কঠিন হয়ে বলল। তার এই কথা শুনে মেঘ একদম চুপ হয়ে গেল। মালাকে ছেড়ে সে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে টেবিলের উপর থেকে সিগারেট ও লাইটার নিয়ে বারান্দায় চলে গেল। মালা দপ করে সেখানে দরজায় মাথা ঠেকিয়ে বসে কাঁদতে লাগলো। তার জীবনটা এমন না হলেও তো পারত। আর 10টা নবদম্পতির মতো তার বিবাহিত জীবনটা অনেক সুন্দর হতে পারত, যেখানে থাকতো স্বামীর ভালোবাসা, বিশ্বাস, সম্মান, স্ত্রীর প্রতি মর্যাদা। তারও তো ইচ্ছে করে স্বামীর ভালোবাসায় সিক্ত হতে। ভালোবাসা তা আছে বই কি, কিন্তু একেই কি ভালোবাসা বলে? যে সম্পর্কে না আছে কোনো বিশ্বাস, না আছে সম্মান, সেখানে কি আদৌ ভালোবাসা জন্মায়? এই কোন ধরনের ভালোবাসা মেঘে, যেখানে সে নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না? এত সন্দেহের বাস তার মনে। তার সাথে কেন এমনটা হতে হলো? মা বাবাকে চাইলেও কিছু বলতে পারবে না মালা। তাদের পরিবারের উপর অনেক উপকার করছে মেঘের পিসি। তার বিনিময়ে মেঘের এমন ব্যবহার সহ্য করতে কষ্ট হলে তা সহ্য করতে হবে। মা বাবাকে বললে তারা অনেক কষ্ট পাবে তাদের আদরের মেয়ের সংসারের এমন কথা শুনে। তাছাড়া মা নিজেও অনেকবার বলেছে সবসময় স্বামীর কথা মতো চলতে। যা বলে সব চুপচাপ মেনে নিতে, কোনো প্রকার তর্কে না জড়িয়ে। এতেই নাকি সংসারের মঙ্গল। এসব ভাবতে ভাবতেই রাতটা যে কখন পার হয়ে গেল সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কারণ।
ওই দিন সকালেই মেঘ মালাকে নিয়ে বাড়িতে চলে আসে। ওই রাতের পর মালা আর কখনো তার বাবার বাড়িতে থাকেনি, দিনে গিয়ে দিনের শেষেই চলে এসেছে। স্মৃতিচারণ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল সেদিকে খেয়াল নেই তার। কলিং বেল বাজার শব্দে এসে তার মলিন স্মৃতি শহর থেকে বেরিয়ে আসলো। দুপুর 2টা বাজে, মেঘের লাঞ্চের সময়। দুপুরের খাবার সে বাড়িতে এসেই খায়। মালা দ্রুত যেয়ে দরজা খুলে দিল। এক হাতে মেঘ তার ব্লেজার রেখেছে, অন্য হাতে একটি শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে একদম, মুখে ক্লান্তি একদম ফুটে উঠেছে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, আর কাজের মেয়েটা কোথায়, তিনিও দরজা খুলতে আসেনি। বারান্দায় বসেছিলাম তাই বেলের শব্দ শুনতে পাইনি। এই ভর দুপুরে বারান্দায় কি করছো তুমি? এখনো স্নানটাও করনি, কি করেছো এতটা সময়? এমনি বসে থাকতে থাকতে একটু চোখ লেগে এসেছিল। আপনি ফ্রেশ হয়ে আসুনের মধ্যে আমিও ফ্রেশ হতে যাই আর মায়াকে বলি খাবার রেডি রাখতে। ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে মেঘ রুমে চলে গেল। মালা বাকি কাজগুলো সেরে রুমে যেয়ে দেখলো মেঘ খাটে বসে পায়ের উপর ল্যাপটপ রেখে কি যেন করছে। তার হাতে ব্যাগটা খাটের উপরেই রাখা। কি করছেন আপনি? অফিসে যাবেন না? না আজ আর অফিসে যাব না, বাকি কাজগুলো বাড়িতে বসেই করে ফেলবো। আর এটা তোমার জন্য, বলে তার সাথে করে নিয়ে আসা ব্যাগটার দিকে ইশারা করলো। মালা ব্যাগটা হাতে নিয়ে মেঘকে জিজ্ঞাসা করলো, এ আছে এতে? তোমার হাতেই তো ব্যাগ, আমাকে জিজ্ঞাসা না করে নিজেই খুলে দেখতে পারো কি আছে এতে। মালা ঝটপট শপিং ব্যাগটা খুলে দেখতে পেল একটি গাঢ় সবুজ রঙের কাঞ্জিবরণ শাড়ি। গাঢ় সবুজ রঙে বরাবরই মালার অনেক পছন্দ। শাড়িটি দেখে মালা খুশিতে আত্মহারা হয়ে গেল। এটা আমার জন্য, অনেক সুন্দর দেখতে। না তোমার জন্য না, শাড়িটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি। অফিসে বসে ভাবছিলাম যে মায়াকে গাঢ় সবুজ রঙের শাড়িতে কেমন লাগবে। যেই ভাবা সেই কাজ, শাড়ি কিনে নিয়ে চলে এলাম। আপনি এই শাড়ি সত্যি মায়ের জন্য নিয়ে এসেছেন? বোকা মেয়ে, এই শাড়ি আমি তোমার জন্য এনেছি, কালকে বাবার বাড়িতে তুমি এই শাড়ি পরে যাবে। নিজের প্রতি মেঘের যত্ন দেখে মালা মুচকি হাসল। মেঘ প্রায় তার পছন্দের জিনিস তাকে উপহার হিসেবে দেয়। তার পছন্দ অপছন্দের সব দিকটাই খেয়াল রাখে। শুধু তার এই অতিরিক্ত রাগ, অবসেশন ও পাগলামি সব নষ্টের মূল। কি হলো তোমার? মা সম্পূর্ণ কথা বলতে পারল না মেঘ। রুমে এসে দেখে মালা এখনো শাড়ি পরা নিয়ে ব্যস্ত। শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে আছে, মনোযোগ দিয়ে বারবার কুচি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তা ঠিক হচ্ছে না। মেঘ যে এখানে এসে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই মালার। সেই শাড়ি নিয়ে ব্যস্ত। মালাকে এই অবস্থায় দেখে এক ঢোক গিলল মেঘ। চোখজোড়া তার বারবার মালার পেটের দিকেই যাচ্ছে। মালার দৃষ্টি আকর্ষণ করার জন্য মেঘ হালকা কাশি দিয়ে উঠল। তার কাশির শব্দ চোখ তুলে মেঘকে দেখে শাড়ির আঁচল ঠিক করে দাঁড়ালো। এখনো রেডি হওনি যে তুমি? আমি সেই কখন থেকে গাড়িতে বসে আছি। রেডি আমি, কিন্তু শাড়ির কুচিটা ঠিকভাবে করতে পারছি না। অনেকদিন পর শাড়ি পরছি তো, তার উপর নতুন শাড়ি, তাই কুচি দিতে সমস্যা হচ্ছে। সেই কখন থেকে চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না। যখন করতে পারছো হচ্ছে না তখন আমাকে ডাক দিলেই তো হতো, আমি ঠিক করে দিতাম। আপনি ঠিক করে দিতেন? এখানে এত অবাক হওয়ার কি আছে? আমি কি পরপুরুষ নাকি যে তোমার শাড়ি ঠিক করে দিতে পারবো না? এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি কুচি ঠিক করে দিচ্ছি। মালা চুপচাপ দাঁড়িয়ে মেঘের শাড়ির কুচি ঠিক করা দেখছে। মেঘ কুচি ঠিক করে দাঁড়াতেই মালা বলল, ঠিক আছে, এবার আমার হাতে দিন, বাকিটুকু আমি নিজে করে ফেলবো। কুচি যখন ঠিক করেছি তখন গুজেও দিতে পারবো। মেঘ মুচকি হেসে শাড়ির কুচি গুজে দিল। কুচি গুজার সময় মেঘ ইচ্ছে করেই মালার পেটে হাত বোলাচ্ছে। মালা মেঘের কাঁধ খামচে ধরে থরথর করে কাঁপছে। তার কাঁপাকাঁপি দেখে মেঘের হাসির মাত্রা বেড়ে গেল। কুচি ঠিক করে মেঘ তার শাড়ির আঁচলও ঠিক করে দিল।
মালাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তাকে আয়নাতে দেখছে মেঘ। মালা লজ্জায় এখনো মাথা নিচু করে আছে। কয়েক মুহূর্তের পর মালা চোখ তুলে মেঘকে বলল, এখন দেরি হচ্ছে না আপনার? চলুন তাড়াতাড়ি। বলে চলে যেতে নিলে তার হাত ধরে আবার আয়নার সামনে দাঁড় করালো মেঘ। এভাবেই চলে যাবে নাকি? এভাবে কিভাবে? ঠিকই তো আছে সব। কিছুই ঠিক নেই, তুমি এই টুলে বসো, আমি ঠিক করে দিচ্ছি সব। মেঘ মালাকে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে তার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। তার হরিণীর মতো চোখে মোটা করে কাজল পরিয়ে দিল। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দিল। মালা চুপচাপ বসে মেঘের সব কার্যক্রম দেখছিল। খুশিতে তার চোখে জল এসে পড়ল। এমনটাই তো সে আশা করেছিল, মেঘ থেকে আত্মা পূর্ণ হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। মালা ও মেঘ দুজনে বের হয়ে গাড়িতে বসলো। গন্তব্য তাদের মালার বাবার বাড়ি। সারা রাস্তায় কেউ কিছু বলেনি। আধ ঘন্টার পর তারা পৌঁছালো। গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল। মেঘ তাদের সকলের জন্য নিয়ে আসা উপহারগুলো গাড়ি থেকে বের করে মালার পিছু পিছু গেল। বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে মালা, কিন্তু এখনো কেউ দরজা খুলেনি। এত কেন বেল বাজাচ্ছ? অস্থির হয় না? এখনই আসছে হয়তো কেউ। তাদের কথার মধ্যেই মালা ছোট বোন মধুরিমা দরজা খুলল। দরজা খুলে সে মালাকে দেখে খুশিতে জোরে চিৎকার দিয়ে মালাকে জড়িয়ে ধরল। মধুরিমার চিৎকার শুনে মালার মা ও মনীষাও দরজার কাছে এসে মালাকে দেখে খুশিতে গদগদ করে উঠল। এই মধু বোন আর বোন জামাইকে কি দরজা দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে আসতে দে, তারপর যত কথা আছে সব বলে নিতে পারবি। মেঘ ও মালা ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসল। মেঘ এক এক করে তাদের জন্য নিয়ে আসা উপহারগুলো বের করে দিচ্ছে। মধুরিমা ও মনীষা তো এগুলো পেয়ে অনেক খুশি। সত্যি মেঘ মালার বোনদেরকে নিজের বোনের মতো করে ভালোবাসে। মা, বাবা কোথায়? কোথায় হতে পারে তোর বাবা বল? স্কুলেই আছে, একটু পরেই চলে আসবে। তোরা ভিতরের রুমে গিয়ে বসো। আমি দুপুরের খাবারের আয়োজন করছি। কতদিন পর আমার মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে এসেছে। আচ্ছা ঠিক আছে, যা করার করো। দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই মিলে যখন কথা বলছিল, তখন মালার মা মেঘের কাছে মালাকে এক রাত থেকে যাওয়ার জন্য আবদার করলো। মায়ের সাথে সাথে মনীষাও যোগ দিল। হ্যাঁ, প্লিজ একদিনের জন্য থাকতে দিন। বিয়ের 1 মাস পর যে ছিল, এরপর তো আর থাকেনি, আজ থাকতে দিন। তাদের কথা শুনে মালা মেঘের দিকে তাকলো। মেঘও তার দিকেই তাকিয়ে আছে। শাশুড়ির মুখের উপর কথা কিভাবে বলবে, তাই আজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হলো মালা। এই একটি রাত থাকার পর পরের দিন সকালেই মালাকে নিয়ে মেঘ চলে আসলো। মালাকে বাসায় নামিয়ে দিয়ে মেঘ অফিসে চলে আসলো। অফিসের প্রতিটা স্টাফ মেঘকে জমের মতো ভয় পায়। মেঘ কাজ নিয়ে খুব স্ট্রিক্ট। কাজের বাইরে সে কোনো রকম কথা পছন্দ করে না। মেঘকে জমের মতো ভয় পেলেও অফিসের মেয়েরা তাকে নিয়ে গবেষণা করতেই থাকে। তাদের লাঞ্চ টাইমের আড্ডার টপিকই হলো মেঘরাজ। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মেঘ। তার এই অসাধারণ ব্যক্তিত্ব সবাইকে তার দিকে আকৃষ্ট করে। মেয়েরা তার আগে পিছে ঘুরঘুর করলেও মেঘ সেদিকে পাত্তা দেয় না। মেঘ কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। তার এসব মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই। এমনকি মেঘের বিয়েও সে একটি ছেলেকে রেখেছে। কখনো কোনো মেয়ে স্টাফকে সে তার কেবিনে ঢোকার অনুমতি দেয়নি। একটা প্রজেক্টের কাজ করতে যেয়ে মেঘ খেয়াল করলো প্রজেক্টের প্রেজেন্টেশনের ফাইল সে বাড়িতে ফেলে এসেছে। এখন নিজে চাইলেও যেতে পারবে না, তার আরো কাজ আছে। তাই সে তার এক স্টাফকে কল করে তার কেবিনে আসতে বলল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। কি জন্য ডেকেছিলেন স্যার? মিস্টার রয়, আপনাকে একটু আমার বাড়িতে যেতে হবে এখন। এবিএল গ্রুপের প্রজেক্টের যে প্রেজেন্টেশন ছিল, এইটা ভুলে আমি বাড়িতে ফেলে এসেছি। আপনাকে একটু কষ্ট করে ফাইলটা আনতে হবে। নো প্রবলেম স্যার, আমি এক্ষুনি গিয়ে ফাইলটা নিয়ে আসছি। ইয়ে
ইউ ক্যান গো নাও। মিস্টার রয় কেবিন থেকে যাওয়ার পর মেঘ বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো। এইদিকে ফোন বাজার কয়েক সেকেন্ড পর মালা তা রিসিভ করলো। হ্যালো মালা, রুমে টেবিলের উপর আমার একটি ব্লু কালার ফাইল পড়ে আছে। আমি আমার একজন স্টাফকে পাঠিয়েছি তার জন্য। মায়াকে দিয়ে ফাইলটি তাকে দিয়ে দিও, তোমার সামনে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে। মেঘ লাইন কেটে দিল। আধ ঘন্টার পর কলিং বেল বেজে উঠল। কিন্তু মায়া তো ছাদে কাপড় শুকাতে গেছে। অপরদিকে অনেকক্ষণ ধরেই বেল বেজে যাচ্ছে। মেঘের কাজে দেরি না হয় এই জন্য মালা নিজেই ফাইল নিয়ে দরজা খুলে দিল। অফিসের লোকটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে সম্বোধন জানিয়ে দিয়ে ফাইল নিয়ে চলে গেল। অফিসে যে এসে মেঘকে ফাইল দিয়ে বাইরে গিয়ে অন্য স্টাফের সাথে মালাকে নিয়ে কথা বলছিল। আরে মাহির ভাই, আপনাকে কি বলি, আমাদের বসের বউ যে এতটা সুন্দর তা তো জানতাম না। তাই নাকি রয়দা? আরে হ্যাঁ, আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। হেভি একটা মাল, বসের কপাল ভালো বলতে পারেন। তাহলে তো এই মালকে একটা বার দেখতে হয়, বলে সামনের দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে গেল মিস্টার মাহির। তার চুপ হওয়া দেখে পিছনে ফিরে মিস্টার রয় একদম ভড়কে গেল। ভয় তার ঘাম ঝরা শুরু করে দিয়েছে। তাদের এতক্ষণে সব কথা মেঘ শুনে ফেলেছে। স্যার, আসলে হলো কি? সম্পূর্ণ কথা বলার আগেই মেঘ তাকে এক ঘুষি মেরে নিচে ফেলে দিল। সে মাহির ও রয়বাবুকে নিজের সমস্ত শক্তি দিয়ে মেরে চলছে। বাকি স্টাফরা তাকে আটকাতে পারছে না। মেঘের এই হিংস্র রূপ তারা আজ প্রথম দেখেছে। স্যার প্লিজ মাফ করে দেন, এমন আর কখনো হবে না। এমন হবার সুযোগও পাবি না। তোরা দুটোই রেস্ট্রিকেট। আর কখনো এই অফিসে তোদের না দেখি, দেখলে কি করবো তা তোরা ভাবতেও পারবি না। না স্যার, দয়া করে এমন করবেন না। আমাদের বউ বাচ্চা আছে, চাকরি চলে গেলে তাদের কি হবে? অন্যের বউকে মাল বলার সময় নিজের বউ বাচ্চার কথা মনে ছিল না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে পরিণতি খুব খারাপ হবে। মেঘ সোজা অফিস থেকে বের হয়ে চলে আসলো। গন্তব্য তার বাড়ি। আজ যে মালার কপালে কি আছে তা শুধু সময় বলতে পারবে। কি হতে চলেছে মালার সাথে? আজও কি তাকে মেঘের হিংস্রতার শিকার হতে হবে? তোকে না বলেছিলাম দরজা খুলবি না, তারপরেও কেন খুললি তুই? যেমনই শুনলি যে বাইরের পুরুষ আসছে, নিজেকে আর আটকাতে পারিসনি তাই না? নিজেকে পরপুরুষের কাছে মেলে ধরার খুব শক্ত তাই না? আজ তোর এই শখ আমি মিটাবো। অফিস থেকে এসে মেঘ একাধারে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। বেল বাজার শব্দে মায়া এসে দরজা খুলে দিল। মেঘ ভিতরে ঢুকে তার গায়ের ব্লেজারটা ছুঁড়ে ফেলে সোজা রুমের দিকে গেল। মালা সবেমাত্র স্নান করে এসে বারান্দা দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। অমনি সে চুলে টানে ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। মেঘ রুমে ঢুকে দরজা বন্ধ করে বারান্দায় যেয়ে মালার চুল টেনে রুমের ভিতর নিয়ে এসে এলোপাতাড়ি চড় মারতে শুরু করলো। পেন্টের বেল্ট খুলে এসে মালাকে পাগলের মতো মারা শুরু করলো। মালার কিছু বোঝার আগেই মেঘ তার সাথে এমন ব্যবহার শুরু করলো। মালা বারবার বলছে ছেড়ে দিতে তাকে, কি করছে সে? কিন্তু মার বন্ধ করার বদলে মেঘ মারের মাত্রা বাড়িতে উপরের এই নোংরা কথাগুলো বলতে লাগলো। এতক্ষণে মালা বুঝেছে তার সাথে পশুর মতো ব্যাপার করার কারণ। মেঘ, আমি ইচ্ছে করে এমন করেনি, প্লিজ একটিবার আমার সম্পূর্ণ কথা শুনুন। মায়া ঘরে ছিল না তখন, আর আপনার কর্মচারী বারবার বেল বাজাচ্ছিল। আমি ভাবলাম হয়তো অনেক জরুরি ফাইল, আপনার কাজের ক্ষতি হতে পারে, তাই দরজা খুলেছি। বিশ্বাস করুন, আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না। আপনি কেন বারবার আমাকে অবিশ্বাস করেন? মালার কথাগুলো মেঘের কানে গেল বলে মনে হলো না। সে তার নিজের ধুনে আছে। তার এটাই মনে হচ্ছে মালা ওই লোকের সামনে না গেলে আজ মেঘরাজ ব্যানার্জির স্ত্রীকে কেউ মাল বলতে পারত না। মেঘ মালাকে এখনো নোংরা কথা বলছে ও মেরে যাচ্ছে। অপরদিকে কাজের মেয়ে মায়া অনেক যাবৎ দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে মালার চিৎকারের শব্দ শুনে। আধ ঘন্টা ধরে মালার উপর দিয়ে এক তুফান দিয়ে গেল। মেঘের দেয়া আঘাত সহ্য না করতে পেরে মালা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। মেঘ দরজা খুলে হনহন করে ছাদে চলে গেল। মেঘের যাওয়ার পর মায়া ভেতরে ঢুকে মালার এই বিধ্বস্ত অবস্থা দেখে এক চিৎকার দিয়ে উঠল। দ্রুত সে মালার পাশে বসে তাকে ডাকতে লাগলো। মামুনি, কি হইল আপনার? চোখ মেলা তাকান একবার।
মালাকে বারবার ডেকেই যাচ্ছে কিন্তু তার কোনো হেলদোল নেই। টেবিল থেকে জল নিয়ে এসে মালার চোখে মুখে মারলো কিন্তু এতে তার জ্ঞান ফিরছে না। মায়া মালার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা হাতে সে একবার মালার নাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাস চেক করলো। না, নিঃশ্বাস তো নিতে পারছে কিন্তু জ্ঞান কেন ফিরছে না। ডাক্তারকে কল করবে কি করবে না এই দ্বিধায় ভুগছে। এসবের মধ্যেই 20 মিনিট কেটে গেল। এতটা সময় ধরে মেঘ ছাদে পায়চারি করছিল। নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কোন রকম রাগ নিয়ন্ত্রণ করে সে নিচের রুমে চলে আসলো। রুমে এসে দেখলো মায়া মালার পাশে বসে আছে। মালা এখনো সেই আগের অবস্থাতেই আছে যেভাবে মেঘ তাকে ফেলে গিয়েছিল। মালার গায়ের শাড়ি উল্টোপাল্টা হয়ে আছে, বেল্টের আঘাতে শরীরের অনেক জায়গা কেটে রক্ত পড়ছে। জ্বরের কারণে গাল দুটো একদম রক্তিম হয়ে আছে। মালার এই অবস্থা দেখে মেঘের বুকে মোচড় দিয়ে উঠল। সে দ্রুত মালার কাছে গিয়ে তাকে কোলে তুলে খাটে শুয়ে দিল। বারবার মালা বলে ডাকছে, চোখে মুখে জল দেওয়ার পর মালার জ্ঞান ফিরছে না। মেঘ মায়েরকে গরম জল নিয়ে আসতে বলল। গরম জল করে নিয়ে আসার পর মেঘ দরজা বন্ধ করে মালার শাড়ি পরিবর্তন করে ক্ষতস্থান পরিষ্কার করে নতুন শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরাবার সময় বুকে, পেটে, পিঠে ও আঘাতপ্রাপ্ত সকল জায়গায় মেঘ তার ঠোঁট ছুঁয়ে দিল। রাতে ব্যথার কারণে মালার হাড় কাঁপিয়ে জ্বর এলো। জ্বরে তার সমস্ত শরীর একদম আগুনের মতো গরম হয়েছিল। জ্বরের কারণে ঠান্ডায় সে বারবার মেঘকে জড়িয়ে ধরছিল। মালার শরীরের তীব্র উত্তাপ মেঘ নিতে পারছিল না, কিন্তু তারপরও সে মালাকে নিজের সাথে আঁকড়ে ধরেছিল। সারা রাত ধরে জ্বরপট্টি দেওয়ার পর রাত 4টার সময় মালার জ্বর কিছুটা কমল। জ্বর কিছুটা কমার ফলে জ্ঞান ফিরল মালার, কিন্তু সে ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। জ্ঞান ফেরার পর মেঘ তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। মালা একদম নেতিয়ে আছে। মেঘ নিজের বুকের সাথে মিশিয়ে কোন রকম খাইয়ে ব্যথার ও জ্বরে ওষুধ খাইয়ে দিল। খাওয়ানোর কয়েক মিনিট পর মালা একদম মেঘের বুকের উপর বমি করে সব বের করে ফেলল। মেঘ একদম আদর্শ স্বামীর মতো সব পরিষ্কার করে মালাকে শুইয়ে নিজে পরিষ্কার হয়ে আসলো। মেঘ মালাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর মালা জ্বরের ঘুরে প্রলাপ বকে যাচ্ছে। আপনার মনে কি কোনো মায়া দয়া নেই নাকি? আপনি সবসময় আমাকে এত কষ্ট কেন দেন বলুন তো? কেন আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন? আমার যে অনেক কষ্ট হয় আপনার এমন ব্যবহারে, তা আপনি বুঝেন না? কোথায় কষ্ট হয় দেখিবেন। মেঘের হাত মালা তার বুকে রেখে বলল, ঠিক এই জায়গায় কষ্ট হয়। আপনাকে যদি দেখাতে পারতাম এই জায়গাটা কত ক্ষতবিক্ষত হয়েছে তাহলে আপনি আমার কষ্টের পরিমাণটা বুঝতেন। মেঘ চুপচাপ মালার কথা শুনে যাচ্ছে। বাচ্চাদের মতো ছোট্ট মুখ করে মালার কথাগুলো বলে যাচ্ছে। এতদিন যা সে সজ্ঞানে মুখ ফুটে বলেনি, আজ সে জ্বরের ঘুরে সব বলে দিচ্ছে। আজ সে তার দীর্ঘদিনের জমানো অভিযোগ মেঘের সামনে তুলে ধরছে। মালা নিজেও বুঝতে পারছে না সে কি বকবক করে যাচ্ছে। সে আবার শুরু করলো, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, সবসময়ই শুধু বকাঝকা করেন, মারেন। আপনার মারে যতটা না শরীরে ব্যথা পাই তার চেয়ে 10 গুণ আমার মনে ব্যথা পাই। আপনার দেয়া প্রতিটা আঘাতে জর্জরিত হয়ে যায় আমার হৃদয়। দেখে নিন একদিন আমি না ফেরার দেশে চলে যাব, তখন দেখবো আপনি কাকে মারেন, বকাঝকা করেন। মালার না ফেরার দেশে চলে যাওয়ার কথা শুনে মেঘ তাকে আরো তীব্রভাবে জড়িয়ে ধরে বলল, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। যদি যেতে হয় তবে আমার সাথেই যাবে, তার আগে নয়। কি করে তোমাকে বোঝাবো আমি যে তোমায় কতটা ভালোবাসি? ভালোবাসার কথাটা কখনো মুখ ফুটে বলতে পারিনি। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যে শুধু তুমি। তুমি কেন বুঝো না অন্য কেউ তোমাকে নিজে কথা বলুক, সেটা আমি একদম সহ্য করতে পারি না। মালাকে বুকে নিয়ে মনে মনে এসব কথা বলে যাচ্ছে মেঘ। কষ্টের রাতগুলো অনেক দীর্ঘ হয়। এই রাতটা যেন কাটতেই চাচ্ছে না। আরো এক দফা বমি করে মালা খাটে একদম নিস্তেজ হয়ে পড়ে রইল। কখন ভোরের আলো ফোটার অপেক্ষায় মেঘ। নতুন একটি ভোর কি সম্পর্কে নতুন মোড় নিয়ে আসবে মেঘমালার জীবনে? ওই দিনের ঘটনার আজ 7 দিন হয়ে গেল। এই 7 দিনে মালা প্রয়োজন ছাড়া মেঘের সাথে কথা বলেনি। মেঘের প্রতিটি কথার উত্তর হ্যাঁ বা নাতে দিয়েছে। মেঘ নিজেও মালার সাথে অতটা কথা বলেনি, তার থেকে দূরত্ব বজায় রাখছে।
দিনের এমন ব্যবহারের জন্য সে অনুতপ্ত, তাই মালার সাথে চোখ মেলাতে পারে না সে। মালা, আজ অফিসে জলদি যেতে হবে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি নাস্তা রেডি করো। হুম। আর কোনো কথা না বলে মালা রান্নাঘরে যেয়ে নাস্তা টেবিলে সাজাতে লাগলো। মায়া চুপচাপ সব দেখে যাচ্ছে। ওই দিনের এমন অমানুষিক নির্যাতনের পর ও মালা তার পরিবারের কাউকে কিছু বলেনি। মেঘের সবকিছু মাথা নিচু করে মেনে নিয়েছে। মায়া একবার বলেছিল মেঘের পিসিকে সব কথা বলে দিতে, কিন্তু মালা বলেনি। সে চায় না মেঘের প্রতি তার পিসির ভালোবাসা, সম্মান কমে যাক। মায়া সত্যিই অনেক অবাক হয় মালার এমন মন মানসিকতা দেখে। সত্যিই মামুনি খুব অবাক হয়ে আপনার দেখে, অনেক ভালো মানুষ আমনি। যেখানে আজকালের বউরাকে জামাই, শ্বশুর বাড়ির মানুষ একটা কথা বললেও পুরো ঘর মাথায় তুলে ঝগড়া করে, বাপের বাড়ির মানুষ ডাইকা কত কিছু করে, আর আমনি ওই জায়গায় একটা তো শব্দও করেন নাই। বাপের বাড়ি তো দূর, শ্বশুর বাড়ির মানুষ যে আছে তাদের ও কন্যাই সাহেবের এমন ব্যবহারের কথা। মালা চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ মায়ের কথা শুনছিল। তার কথা শুনে এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করল মালা। সবকিছু চাইলে কি সবাইকে বলা যায় রে মায়া? বাবার বাড়ির মানুষকে বললে তারা দুশ্চিন্তা ছাড়া কিছু করতে পারবে না। এমনি তারা চাইলেও আমাকে এখান থেকে নিতে পারবে না, আর নিতে চাইলে উনি কখনো আমাকে কখনো নিয়ে যেতে দেবে না। সব শেষ করে দিবে। আর এসব কথা শুনে আমার পরিবার খুশি থাকতে পারবে না। আর রইল পিসির কথা, তিনি ওনাকে অনেক ভালোবাসেন। মায়ের স্নেহ, মমতা দিয়ে তাকে বড় করেছেন। এখন ওনার এমন কথা শুনলে তিনি অনেক কষ্ট পাবেন। আমনি একজন আদর্শ বউ, মাইয়া যে নিজের আগে সবার কথা ভাবে। কিন্তু চিন্তা করেন না, আমনে মেঘ সাহেব একদিন না একদিন ঠিক হবেই। এমনিতেই অনেক ভালোবাসে আমনের, তাই সন্দেহটা তার মধ্যে একটু বেশি হইলে একদিন মুইচ্ছা যাইবই। মালা, ব্রেকফাস্ট রেডি তো? রুম থেকে মেঘের ডাক শুনে মালা নড়েচড়ে দাঁড়িয়ে গেল। সব খাবার টেবিলে রেখে সেখানে দাঁড়িয়ে আছে সে। মেঘ এসে দ্রুত ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। মালা চুপচাপ তার যাওয়ার পথে তাকিয়েছিল। ওই দিনের পর থেকে অফিসের লোকজন মেঘকে আগের থেকে অনেক ভয় পায়। ওই কর্মচারী দুজনকে ঠিক ওই দিনই অফিস থেকে বের করে দিয়েছে। মেঘের একদম কড়া নির্দেশ যাতে অফিসে কাজ ব্যতীত কোনো বাইরের কথা না হয়। কাজের কথা ছাড়া যেন অফিসে কাউকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে না দেখা যায়। মেঘের ভয় মেয়েরাও তাকে নিয়ে গবেষণা করা ছেড়ে দিয়েছে। মেঘ অফিসে গিয়ে সোজা তার কেবিনে গিয়ে বসল। কেবিনে যেয়ে লাইনে তার ম্যানেজারকে কল করল। মিস্টার খান, come to my cabin right now. I'll want to know all details about the exhibition. মিস্টার খান, আমার কেবিনে আসুন এক্ষুনি। আমি এক্সিবিশনের সব তথ্য জানতে চাই। ওকে স্যার, I'll come your cabin in 5 minutes. ঠিক আছে স্যার, আমি 5 মিনিটের মধ্যেই আপনার কেবিনে আসছি। কিছু সময়ের পর, মে আই কাম ইন স্যার? আসতে পারি স্যার? Yes, Mr. Khan, come in. Sit down and tell me about the progress of art exhibition. হ্যাঁ, আসুন মিস্টার খান। বসেন এবং বলেন এক্সিবিশনের কাজ কতটুকু এগিয়েছে। স্যার, সব ঠিকঠাক। 1 সপ্তাহ পরেই আমাদের কোম্পানি থেকে প্রতি বছরের মতো এবার ও আর্ট গ্যালারিতে এক্সিবিশনের প্রোগ্রাম হবে। নতুন চিত্রশিল্পীরাও তাদের চিত্র প্রদর্শন করতে পারবে। সত্যি স্যার, আপনার মতো মানুষ হয় না। আপনার কারণে ছোট ছোট আর্টিস্টরা তাদের কলা দেখানোর সুযোগ পায়। তা না হলে আজকাল এইসবের কদর আমাদের সমাজ এতটা করে না। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হলেই ভালো। এখন আপনি যেতে পারেন। ওকে স্যার, আশা করি এবার আপনি আপনার সেরা চিত্র প্রদর্শন করবেন সবাইকে। মেঘ নিজ অফিস থেকে পেন্টিং এক্সিবিশন আয়োজন করে, যেখানে সে তার চিত্র প্রদর্শন করে সবার সামনে। নতুন নতুন চিত্রশিল্পীদেরও সুযোগ করে দেয়। শহরের নামি দামি সকল মানুষ সেখানে আসে। প্রত্যেকবার খুব চড়া দামে মেঘের সব পেন্টিং বিক্রি হয়। বারান্দায় বসে শেষ বিকেলের সোনালি রোদ উপভোগ করে সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাস পড়ছিল মালা। তার বোনের কাছে শুনেছে উপন্যাসটি নাকি একদম মনে দাগ কাটার মতো। তাই উপন্যাস পড়তে বসেছে আজ। কয়েক পাতা পড়ার পর হঠাৎ কলিং বেল বেজে উঠল।
বিকেল বেলা কে হতে পারে তা ভাবতে ভাবতে দরজা খুলে দেখলো মেঘের পিসি দাঁড়িয়ে আছে। আরে পিসিমনি, কেমন আছো? এই বিকেলবেলা হঠাৎ ওনাকে ফোন করে বলে দিলেই তো উনি নিয়ে আসতো। আপনি কষ্ট করে একা কেন এলেন বলুন তো? আরে আমি ভালো আছি। আগে ঘরে ঢুকতে দে, তারপর সব বলি হুম। হ্যাঁ, আসুন আসুন। আপনি বসুন, আপনার জন্য আমি চা নিয়ে আসি। মালা রান্নাঘরে যেয়ে চট জলদি চা বানিয়ে নিয়ে এলো। ছোটাছুটি করতে করতে মালার শাড়ি কিছুটা এলোমেলো হয়ে তার শরীরের মারের দাগগুলা দেখা যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। কিন্তু মেঘের পিসি তা ঠিকই খেয়াল করেছে এবং বুঝতেও পেরেছে যে এসব মেঘেরই কাজ। তিনি জানেন ছেলেটার রাগ অনেক, মালাকে একদম নিজের ঘরে আগিয়ে রাখতে চায়, কিন্তু তাই বলে নিজের স্ত্রীর সাথে এমন পশুর মতো ব্যবহার। এমন ব্যবহারের কারণে অন্য কোন মেয়ে মেঘের সাথে থাকতে চাইবে না। মালা তো দাঁত কামড়ে পড়ে আছে। আজ মালাকে মেঘের অতীত সম্পর্কে সব বলবে বলে ঠিক করেছেন তিনি। পিসিমনি, আপনাকে সেই কখন থেকে রেখে যাচ্ছি, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ভাবছেন এত আপনি? মালা, তোমাকে আমার কিছু বলার আছে। হয়তো এই কথাগুলো আমাকে তোমার আরো আগে বলার উচিত ছিল। কি এমন কথা পিসিমনি? মেঘের অতীত নিয়ে অনেক কিছুই তোমার থেকে লুকিয়েছি তোমার থেকে। সেগুলো জানার অধিকার আছে তোমার। মেঘের রাগ সম্পর্কে তোমার থেকে আর কেউ ভালো জানতে পারবে না। আর এই কালো অতীতের জন্যই আজ সে এমন একরোখা জেদি। আমার বিশ্বাস মেঘের অতীত সম্পর্কে জানলে তুমি মেঘকে আর 10টা সাধারণ মানুষের মতো গড়ে তুলতে পারবে। সে তার অতীতের ঘটনা দিয়ে তার আজ পরিচালনা করছে। মেঘের সম্পর্কে সবকিছু আজ তোমাকে বলবো আমি। মালা চুপচাপ বসে অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি হতে পারে মেঘের অতীত যার জন্য আজ সে এমন। মেঘ যখন 10 বছরের ছিল তখন ওর মা আশা তার 5 বছরের ছোট বোন ইরাকে নিয়ে অন্য একটি ছেলের হাত ধরে তার চোখের সামনে দিয়ে চলে যায়। মেঘ তার মা বাবাকে অনেক ভালোবাসতো। তার মাকে একটু বেশি ভালোবাসতো। ছোট থেকেই ছেলেটা বড্ড মা পাগল ছিল। মেঘের প্রতিটি কাজে তার মায়ের প্রয়োজন। কিন্তু দুদিন পর পরই আশা ও মেঘের বাবা আকাশের মধ্যে ঝগড়া হতো। আকাশ ছিল অনেক শান্ত প্রকৃতির, সে ঝগড়ার সময় খুব কম কথায় বলতো। বারবার আশাকে বোঝানোর চেষ্টা করতো যে বাচ্চারা বড় হচ্ছে, এখন তাদের সামনে ঝগড়া করলে তাদের মানসিক বিকাশে সমস্যা হবে। বাচ্চাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটি সুন্দর পরিবেশ প্রয়োজন, যা আমরা মা বাবাই করতে পারি। কিন্তু আশা তার কোনো কথা কানে তুলত না। ছোটখাটো বিষয়ে আকাশের সাথে ঝগড়া করা, কথা কাটাকাটি করা তার নিত্যদিনের কাজ হয়ে পড়েছিল। মেঘ তখন থেকেই তার মার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। মেঘ অনুভব করতে পারত তার মায়ের জন্য তার বাবা সবসময় দুশ্চিন্তায় থাকে। মেঘের ছোট বোন ইরা তাকে বলতো, ভাইয়া মা কিনা সবসময় পাপার সাথে ঝগড়া করে। তার এই কথার কোনো জবাব থাকতো না মেঘের কাছে। মেঘের মতো ইরাও একদম মা পাগল, মাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। একদিন মেঘ আবিষ্কার করলো তার মায়ের ও বাবার মধ্যে ঝগড়া আগে থেকে অনেক কম হয়। মেঘ খুশিতে আত্মহারা হয়ে ভাবলো এখন হয়তো তার পরিবার আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু সে কি জানতো যে এই তো তুফানের আগের নীরবতা। সেই দিনটি ছিল মেঘের ও আমাদের সকলের জীবনের এক বিশাল সমুদ্রের মতো কষ্টের দিন। আমরা সবাই সেই কথা ভুলে গেলেও মেঘ এখনো ভুলতে পারেনি। ওই দিন মেঘ স্কুল থেকে ফিরে এসে দেখলো তার মা তার বাবার সাথে বিশ্রী ভাষায় কথা বলছে। মেঘের মা তার বাবার কাছ থেকে নাকি শারীরিক সুখ সম্পূর্ণভাবে পেতে পারেনি ও তার কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারেনি। তাই সে অন্য একটি ছেলেকে ভালোবাসতে শুরু করছে যে তাকে শারীরিক ও আর্থিক সকল প্রকার সুখ দিবে। 10 বছরের মেঘ চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের বলা প্রতিটি কথা শুনছিল। আকাশও একদম স্তব্ধ হয়ে পড়েছিল। আশা যে তার সাথে এমন করবে তা সে কল্পনাও করতে পারেনি। মেঘ ব্যথাত দৃষ্টিতে একবার তার বাবার দিকে তাকালো। বিশ্বাস ভেঙে, ভালোবাসা হারিয়ে, জর্জরিত হয়ে পড়া বাবার দিকে তাকিয়ে তার মায়ের জন্য একরাশ ঘৃণা সৃষ্টি হলো তার মনের ভেতর। আশা ওই দিনেই মেঘের ছোট বোন ইরাকের সাথে নিয়ে ওই ছেলের সাথে চলে যায়। মেঘ একটিবারও তার মাকে আটকাবার চেষ্টা করেনি, কিন্তু ইরাকে আটকাবার চেষ্টা করছে। কিন্তু সফল হতে পারেনি। ইলা কোনো কিছু তোয়াক্কা না করে তার সংসার, স্বামী, সন্তান রেখে চলে গেল। ওই দিনের পর হাস্যোজ্জ্বল ছেলেটা একদম মিয়ে গেল।
মেঘ একদম চুপচাপ হয়ে গেল। ওর মা যাওয়ার সাথে সাথে মেঘের হেসে খেলে বেড়ে ওঠা শৈশব কেড়ে নিয়ে চলে গেল। আর আকাশ শুধু ভেতর থেকে একদম ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছিল। এরপর আকাশ আর বিয়ে করেনি, মেঘকে নিয়ে বাকি জীবন পার করার সিদ্ধান্ত নিল। সারাদিন রাত পরিশ্রম করে তার ছোট্ট ব্যবসাটিকে আজ এত বড় করেছে। মেঘ তখন থেকেই কোনো মেয়েদের দেখতে পারত না, তার মতে সকল মেয়েরাই তার মায়ের মতো। মেয়ে মানেই ধোঁকা আর কিছু না। আশা যাওয়ার পর আকাশের হার্টের সমস্যা দেখা দিল। ছেলের দিকে চেয়ে অনেক বছর পাড়ি দিল, কিন্তু একদিন হার্ট অ্যাটাক করে আকাশ মারা গেল। মেঘ তখন ভার্সিটিতে পড়ে। আকাশের মৃত্যু মেঘকে একদম পাথর বানিয়ে দিয়েছিল। সে তার বাবার মৃত্যুর দায় তার মাকেই মনে করে। তার মা তাদের ছেড়ে যাওয়ার পরই আকাশের স্বাস্থ্যের অবনতি। তার মায়ের প্রতি ঘৃণা আরো বেড়ে গেল। এসব থেকে মেঘ এখনো বের হয়ে আসতে পারেনি। তার মতে সব মেয়েরাই ধোঁকাবাজ, কেউ সত্যিকারের ভালোবাসে না। তোমাকেও বিয়ে করার জন্য রাজি হয়নি, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করালাম। অল্প সময়ের মধ্যেই মেঘ তোমাকে ভালোবেসে ফেললো। তুমি এমন একটি মেয়ে যাকে ভালো না বেশি কেউ থাকতে পারবে না। আমি মেঘের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু সমস্যা এক জায়গায়, মেঘ তোমাকে এখনো বিশ্বাস করতে পারেনি। তার ধারণার সুযোগ পেলেই তুমিও তার মায়ের মতো তাকে ছেড়ে চলে যাবে। তাই যে কোনো উপায়ে মেঘ তোমাকে নিজের করে রাখতে চায়। দয়া করে আমার এই পরিবার হারা এই সন্তানটিকে একটু আগলে রেখো। আর তাকে এমন ব্যবহারের জন্য ক্ষমা করে দিও। একদিন তোমার ভালোবাসা তাকে ঠিকই আগের মতো করে তুলবে। এতক্ষণ মালা বক্রুদ্ধ হয়ে পিসির প্রতিটি কথা শুনছিল। পিসি কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। মালার চোখে জল টলমল করছে। চোখের পলক ফেললেই জল গড়িয়ে পড়বে। মালা কখনো ভাবতেও পারেনি যে মেঘের সাথে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। কতটা কষ্টের মধ্য দিয়ে এতটা জীবন পার করেছে সে। পরিবার ছাড়া একটা জীবন কখনোই কল্পনা করা যায় না। আর মেঘ তা অনুভব করেছে। মেঘের জন্য মালার অনেক মায়া হতে শুরু করলো। এতক্ষণ সে মুখ খুলল। পিসিমনি, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, মেঘকে আমি একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসব। সে আমাকে ঠিকই বিশ্বাস করবে। এমনটাই যেন হয় মা, প্রার্থনা করি খুব। আচ্ছা, আপনি এখন গিয়ে বিশ্রাম নিন, আমি রাতে খাবারের আয়োজন করছি। আচ্ছা যা। রান্না করার সময় মেঘের কথা ভাবতে ভাবতে বেখেয়ালি ভাবে মালা তার হাত পুড়ে ফেলল। সন্ধ্যায় 7:20 মেঘ বাড়িতে এলো। বাড়িতে এসে তার পিসিমনিকে দেখে অনেক খুশি হয়ে পড়ল। কেমন আছো পিসি? এই কেটে যাচ্ছে। তারপর, মেঘ তুই কেমন আছিস? একদম ভালো। তুমি কখন এলে? আমাকে একটি বার ফোন করে বললে আমি নিজেই তোমাকে নিয়ে আসতাম। তোমার এত কষ্ট করে একা আসার কি দরকার ছিল? তুই আর তোর বউ দুটোই এক। মালাও আমাকে এই কথা বলেছে, আর তুইও। একা আসলে কি হয়েছে, আমার ছেলে মেয়েদের দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আমি কি আসতে পারি নাকি? একদম আসতে পারো। এটা তোমার বাড়ি, যখন ইচ্ছে তখন আসবে, কে কি বলবে? এই যে এখন তুই বলছিস। মেঘের পিসি দুষ্টুমি করে বলল। আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার, এবার মাফ করে দিন ম্যাডাম। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মালা, আমার জন্য এক মগ কফি নিয়ে এসো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা, নিয়ে আসছি। মালাকে কফির কথা বলে মেঘ রুমে যেয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখলো মালা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ মেঘের কাছে মালাকে দেখতে অন্যরকম লাগছিল। মালা এত একটা কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। কিন্তু আজ তার এই নীরবতায় তাকে অন্যরকম লাগছে। কি ব্যাপার, এভাবে কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? টেবিলে রাখলেই তো পারো। মেঘের কথা মালার কানে গেল বলে মনে হলো না। সে একনাগাড়ে মেঘের দিকেই তাকিয়ে আছে। মালা, এই মালা কোথায় হারিয়ে গেলে? কই না তো, এই নিন আপনার কফি। আমি গিয়ে দেখে আসি পিসিমনির কিছু লাগবে নাকি। আচ্ছা যাও, দেখে আসো। মালা চলে যাওয়ার পর মেঘ নিজে নিজে বিড়বিড় করে বলতে লাগলো, এই মালা কি হলো, আজ এমন কেন ব্যবহার করছে?
কি হলো তার কি জানি। রাতে খাওয়া দাওয়ার পর মেঘের পিসি মেঘকে বলল, মেঘ তুই একটু আমার রুমে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। এক্ষুনি রুমে চলে আয়। এই বলে তিনি রুমে চলে গেলেন। অনেক কঠিন হয়ে তিনি কথাটি বললেন। মেঘ চিন্তায় পড়ে গেল যে পিসিকে জরুরি কথা বলার জন্য এভাবে বলে গেল। মালাকে রুমে যেতে বলে মেঘ তার পিসির রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। মেঘ তুই যে দিন দিন পশু হয়ে যাবি তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মালার মতো এমন নিষ্পাপ মেয়েটাকে এমন পশুর মতো আঘাত করতে তোর হাত কাঁপলো না। আমি জানি তোর রাগ অনেক বেশি, কিন্তু তাই বলে নিজের স্ত্রীর সাথে কেউ এমন অমানুষের মতো আচরণ করে মেঘ? আমি ছোট থেকে তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি বল। আমার কোনো মূল্য নেই তোর কাছে? আর কত তুই ওই কালো অতীত নিয়ে পড়ে থাকবি? একটিবার কি ওই সব কিছু ভুলে সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিতে পারিস না? তুই তোর ওই অতীতের সেই মানবীর সাথে মালাকে কেন তুলনা করছিস? তোর একটু বিবেকে বাঁধলো না? মেঘ রুমে ঢোকার সাথে সাথে তার পিসি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্লেখ্য কথাগুলো বলতে লাগলো। ফুফির কথা শুনে মেঘের পুরনো অভিশপ্ত স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। রাগে তার চোখ দুটি একদম আগুনের গোলার মতো লাল হয়ে আছে। যে মানুষটি তাকে আর তার বাবাকে ছেড়ে চলে গেছে তার কথা সে কিছুতেই মনে করতে চায় না। রাগকে দমন করার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত মুঠো করে রেখেছে, যার ফলে তার হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তার পিসিকে বলল, আমি কি করব তুমি বলো। ওই কালো অভিশপ্ত অতীত আমি কখনোই ভুলতে পারবো না। আর রইল মালা। আমার যা পছন্দ নয় মালা সেই কাজটি করে। আমি চাই না ওই মহিলা আমার বাবাকে যেভাবে ছেড়ে চলে গেছে মালাও আমাকে ছেড়ে চলে যাক। তাই আমি আগে থেকেই মালাকে একদম নিজের করে রাখতে চাই। বাহিরের সকল মানুষ থেকে তাকে দূরে সরিয়ে রাখবো। তার জীবনে পুরুষ বলতে শুধু ওর বাবা আর আমি হব, আর কেউ না। তার জন্য আমাকে যা করার প্রয়োজন আমি তাই করব। প্রয়োজনে তার হাত পা ভেঙে আমার কাছে চিরকাল রেখে দেব। মেঘের কথা শুনে ঠাস করে তার গালে চড় বসিয়ে দিন তার পিসি। ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথম আজ তার ফুফি তার গায়ে হাত তুলেছে। গালে হাত দিয়ে একদম নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মেঘ। পাগল হয়ে গেছিস তুই মেঘ, পাগল হয়ে গেছিস। 18 বছর আগে যা হয়েছিল তার সাথে তোর বর্তমান জড়িয়ে পাগলামি করছিস। এই তুই কি মালাকে ভালোবাসিস নাকি শুধু নিজের শিকারের পশুর মতো নিজের পিঞ্জরায় আটকে রাখতে চাস, যাতে তোর মা তোর বাবার সাথে যা করেছে তোর বউ তোর সাথে না করতে পারে? তাই এইসব তোর পাগলামি ছাড়া আর কিছুই না মেঘ। সব মানুষ এক হয় না, আর মালা তো কখনো ওই মায়ের মতো হতে পারবে না। ওই বাজে মহিলাকে তুমি আমার মা বলে সম্বোধন করবে না ফুফি। ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা করি ওই জঘন্য মহিলাকে যে তার স্বামী সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে চলে যায়। আর মালাকে আমি সত্যিই অনেক ভালোবাসি পিসি। আমার জীবন থেকেও বেশি ভালোবাসি তাকে। মালাকে দেখেই তো একটু নতুন করে বাঁচতে শিখেছি আমি। কিন্তু মালাকে নিয়ে অনেক ভয় হয় আমার। যদি মালাও আমাকে ছেড়ে চলে যায় তাহলে তো আমি মরেই যাব। মালাকে ছাড়া এই জীবনে এক পলকও কল্পনা করতে পারবো না। নিজের মাকে নিয়ে যতটা কঠোর হয়ে কথাগুলো বললো তার ঠিক উল্টো গলে যাওয়া মোমের মতো মালার কথাগুলো বলতে বলতে মেঘ তার পিসির পায়ের কাছে বসে পড়ল। আজ মেঘ কাঁদছে। দীর্ঘ 8 বছর পর সে আবার ভেঙে পড়ে কাঁদছে। শেষবার যখন কেঁদেছিল সেই দিনটি ছিল তার বাবার মৃত্যুর দিন। মেঘের ভেঙে পড়া দেখে মেঘের পিসিও কেঁদে দিলেন। যাই হোক, তিনি মেঘকে এই অবস্থা দেখতে পারবেন না। মেঘের কাছে মাটিতে বসে তার মাথা নিজের কোলে নিয়ে বললেন, দেখ বাবা, তুই যদি সত্যিই মালাকে ভালোবাসিস তাহলে তাকে এভাবে বন্দি করে রাখতিস না। ভালোবাসা তো কোনো শিকল নয়, ভালোবাসা হলো মুক্তি। তুই মালার থেকে তার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তার সাথে অনেক খারাপ আচরণ করেছিস। কিন্তু মালা একটা শব্দও করেনি, সব মাথা পেতে মেনে নিয়েছে। সে তোর এমন ব্যবহারের কথা কাউকে কিছু বলেনি। মালার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এত কিছুর পর ঠিকই তোকে ছেড়ে চলে যেত।
কিন্তু মালা যায়নি, কেন জানিস? কারণ সে তোকে অনেক ভালোবাসে, বলতে গেলে তোর থেকে বেশি, তাই এত কিছু করে তোর কাছেই আছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে আগলিয়ে রাখার জন্য একটু ভালোবাসা ও আদর যত্নের প্রয়োজন। দেখ, তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই আর কখনো মালার সাথে এমন ব্যবহার করবি না। তাকে ভালোবেসে আগলে রাখবি। স্বাধীনতা দিতে হবে তাকে, দেখবি সে এমনিতেই তোর হয়ে থাকবে। কথা দিচ্ছি আর কখনো তার সাথে এমন ব্যবহার করব না। ভালোবেসে তাকে নিজের করে রাখবো। পিসির কথা শুনে মেঘ তার এতদিনের মালার প্রতি করা অন্যায়ের জন্য অনুতপ্ত হলো। মনে ঠিক করলো আজ থেকে সে মালাকে কোনো প্রকার কষ্ট দিবে না। মালা সেই কখন থেকে তার রুমে পায়চারি করছে, মেঘ কখন আসবে তার অপেক্ষায়। দরজা খোলার শব্দে সচেতন হয়ে দরজার দিকে তাকালো মালা। মেঘ এসেছে, কিন্তু তার চোখ দুটি একদম লাল হয়ে আছে, মুখটাও কেমন মলিন হয়ে আছে। আগ বাড়িয়ে মালা জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? আপনার মুখের অবস্থা এমন হয়ে আছে কেন? পিসি কি বলেছে আপনাকে? আরে বলুন না, কি হয়েছে, চুপ করে আছেন কেন? একাধারে মালা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু মেঘ কিছুরই ওর দিল না। সে একনাগাড়ে মালার মুখের দিকে তাকিয়ে আছে, যেখানে সে নিজের জন্য চিন্তার রেখা দেখতে পাচ্ছে। হঠাৎ মেঘ মালার কাছে যেতে তার হাত ধরে বলতে লাগলো, মালা, আমাকে মাফ করে দেও। আজ পর্যন্ত তোমার প্রতি আমার করা প্রতিটি অন্যায়ের জন্য। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু অন্যদের মতো মুখ ফুটে কিছু বলতে পারি না। সর্বক্ষণ তোমাকে হারানোর চিন্তা মাথা ঘুরপাক করে, এই বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তাই যেই করেই হোক তোমাকে আমার করে রাখার জন্য যা প্রয়োজন মনে করতাম আমি তাই করতাম। কিন্তু এসবের কারণে তোমাকে যে কতটা কষ্ট দিয়েছি তা উপলব্ধি করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দেও মালা। আর একটিবার সুযোগ দেও তোমাকে ভালোবাসার। মেঘের প্রতিটি কথা শুনে মালা খুশিতে একদম কেঁদে দিল। এতদিন তার চোখে জল ছিল মেঘের দেয়া কষ্টের, আজ তার চোখে জল পড়ছে মেঘের দেয়া খুশিতে। আজ তার চাওয়া পূর্ণ হলো। বিয়ের পর থেকে এটাই তো তার চাওয়া ছিল, যে তার সংসার ভালোবাসায় পূর্ণ থাকবে। মেঘ ভালোবেসে তাকে আগলে রাখবে। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই মেঘ। আমি কিছু মনে করিনি। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর যা করেছেন আমাকে নিজের কাছে রাখার জন্যই। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবিনি, আর ভাবতেই পারবো না। বিয়ের পর আপনিই আমার সব, আপনার খুশিতেই জড়িয়ে আছে আমার খুশি। মালার কথা শুনে মেঘের অনুতাপ, আত্মগ্লানি কিছুটা মুছে গেল। সে প্রচন্ড ভালোবাসায় মেঘ মালাকে জড়িয়ে ধরল, একদম বুকের সাথে মিশিয়ে ফেলল। মালাও মেঘকে আঁকড়ে ধরল। আজ মালার আনন্দের দিন। আজ তাদের ভিতরে লুকানো ভালোবাসা একে অপরের কাছে প্রকাশ পেল। আজ থেকে শুরু হতে যাচ্ছে তাদের ভালোবাসাময় সংসার। মেঘমালার সংসার। আয়নার সামনে দাঁড়িয়ে মালা শাড়ি পরছিল, যখনই শাড়ির আঁচল তুলে নিয়ে কাঁধে দিতে যাবে তখনই মেঘ রুমে উপস্থিত হলো। মেঘকে হঠাৎ দেখে চমকে যাওয়ার ফলে তার শাড়ির আঁচল মাটিতে পড়ে গেল। আঁচল হাতে তুলে সামনে এগোতেই শাড়ির কুচিতে পা লেগে পড়ে যেতে গেলে মেঘ দ্রুত এসে তাকে ধরে ফেলল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মালার কার্যক্রম দেখছিল মেঘ। মালাকে এই অবস্থায় দেখে চোখ সরাতে পারল না, কিন্তু যখনই দেখলো মালার পা শাড়িতে লেগে পড়ে যাচ্ছিল তখন দ্রুত এসে তাকে ধরে ফেলল। মালা নিচে ঝুঁকে আছে আর মেঘ তার উপরে। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে মেঘ ও মালা। হঠাৎ মেঘের নজর মালার গলার একটু নিচে বুকের উপর লালচে তিনটায় পড়ল। কেমন নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ তিনটার দিকে। সেই প্রথম থেকেই মালার বুকের উপর এই লালচে তিনটা মেঘকে অনেক আকর্ষিত করে। যখনই দেখে তখন মনে হয় নতুন করে দেখছে। হঠাৎ মালা নড়েচড়ে উঠলে মেঘ তাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। দাঁড়ানোর সাথে সাথে মালার কোন রকম তার শাড়ির আঁচল দেয়া বেরিয়ে দিল। মেঘের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে কেমন লজ্জা লাগছে তার। মালার এমন লজ্জামাখা মুখ দেখে হেসে ফেলল মেঘ। মেঘের হাসির শব্দ শুনে মালা তার দিকে তাকালো। কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? তোমাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, বলে হু হু করে হাসতে লাগলো। এখনো একা একা পাগলের মতো হেসে যাচ্ছেন। কি কারণে হাসছেন আমায়ও একটু বলেন। তুমি এভাবে লজ্জায় জড়সড় হয়ে আছো যেন আমি কোনো বাইরের লোক।
নিজের স্বামী থেকে এত লজ্জা পাওয়ার কি আছে গো? এর থেকে তো অনেক কিছু বেশি দেখেছি আমি। এত চুপ করুন, আপনি কখন থেকে কি শুরু করেছেন? মালাকে অবাক করে দিয়ে মেঘ হঠাৎ বলে উঠল, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব, মালা এইদিকে এসো। মেঘের কথা শুনে যেন মালা আকাশ থেকে পড়ল। কিছুটা সচেতন হয়ে আমতা আমতা করে মালা বলে উঠল, না না মেঘ, আমি নিজেই শাড়ি পরতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। আপনি বরং ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, আপনার লেট হয়ে যেতে পারে। আমার লেট হবে না মালা, সে নিয়ে তোমার ভাবতে হবে না। এখন যা বলছি তা চুপচাপ শোনো, না হলে আজ রাতে তোমার খবর আছে বলে দিলাম। আমার কথা না শুনলে অনেক বড় মাপের শাস্তি ভোগ করতে হবে আপনাকে ম্যাডাম। আজ রাতে যে আপনার সাথে কি হবে ঈশ্বর। কথাটি বলে মেঘ মালাকে চোখ টিপ মেরে মুচকি হাসতে লাগলো। মেঘের কথা শুনে মালা লজ্জায় একদম লাল হয়ে গেল। সে আর চোখে মেঘকে দেখার চেষ্টা করতেই মেঘ আরেকবার চোখ মেরে দিল। এবার তো মালার লজ্জায় যায় যায় অবস্থা। মালা দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কি অসভ্যের মতো কথা বলছে মেঘ, কি হয়েছে আর তার? আমি যে লজ্জা পাচ্ছি তার এমন কথা সে কি বুঝে না। মালা নিজের অজান্তে বিড়বিড় করে কথা বলতে গিয়ে একটু জোরেই কথা বলে ফেলেছে, যার ফলে কথাটা মেঘের কান অব্দি চলে গেল। মালা তো এক মনে কথা বলেই যাচ্ছে। মালার কথা শুনে মেঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে মালার কাঁধে হালকা ফু দিয়ে ফিসফিসিয়ে বলল, অসভ্যতামি কি আর তুমি নতুন করে তার সংজ্ঞা জানতে পারবে? আমার জানবে কি? বলেই মালাকে কামড় দিয়ে দিল। মেঘের ফু দেওয়ার সাথে সাথেই মালা যেন একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মেঘের ফিসফিসিয়ে বলা কথাগুলো যেন তার কাছে মাদকের মতো লাগছে। আর কামড় দেওয়ার সাথে সাথেই মালা মেঘকে জড়িয়ে ধরল। তার হৃদস্পন্দন অনেক তীব্র গতিতে ছুটে চলছে, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে মালা। মালার এই অবস্থা দেখে মেঘ মৃদু হাসল। মালাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে তার কানে কানে বলল, কি ম্যাডাম, আমি নাকি অসভ্যের মতো কথা বলছিলাম? এখন কি কাকে এভাবে জড়িয়ে ধরেছে বলুন? হাতের সবগুলা নখ তো বোধ হয় একদম আমার পিঠে ঢুকিয়ে দিলে আহ কি জ্বালা পোড়া করছে। মেঘের কথা শুনে মালা তার থেকে ছুটে আসার চেষ্টা করতেই মেঘ তাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে মালার দম আটকে আসছিল। কি এক শ্বাসরুদ্ধকর অবস্থা! আহ মেঘ ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো, আর অনেক লেটও তো হয়ে যাচ্ছে, রেডি হতে হবে না। মালাকে ছেড়ে দিয়ে মেঘ বলল, আচ্ছা ছেড়ে দিলাম, কিন্তু শাড়ি আমি পরিয়ে দেব, আর কোনো কথা নেই। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। মালাকে আর কিছু বলতে না দিয়ে মেঘ তাকে শাড়ি পরিয়ে দিতে শুরু করলো। মালা লজ্জায় চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। শাড়ি পরাবার বাহানায় মেঘের হাত, পিঠ, পেটে ছুঁয়ে দিচ্ছে। যতবার মেঘের হাত মালার শরীর স্পর্শ করছে ঠিক ততবারই মালা কেঁপে কেঁপে উঠছে। মালার এই অবস্থা দেখে মেঘ মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজ ইচ্ছে করেই এমন দুষ্টুমি করছে মালার সাথে। কুচি গুজার সময় কুচি নষ্ট হওয়ার বাহানায় কুচিগুলো বারবার ফেলে দিচ্ছে আর আবার গুজছে। গুজার সময় মেঘের হাত মালার পেটের অনেক গভীরে পৌঁছে যাচ্ছিল। মালা মেঘের মাথার চুলগুলো খামচে ধরে দাঁড়িয়ে আছে আর বারবার কেঁপে কেঁপে উঠছে। শাড়ির কুচি গুজেই মেঘ আচমকা মালার পেটে একটি চুমু দিল। চুমু দেওয়ার সাথে সাথেই মালা মেঘের চুল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খামচে ধরল। মেঘ একের পরে এক চুমু দিয়ে যাচ্ছে মালার পেটে। হঠাৎ মালার ঘুরে দাঁড়িয়ে পড়ল। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। মেঘ দাঁড়িয়ে মালাকে তার দিকে ফিরিয়ে শাড়ির আঁচলটা অনেক সুন্দর করে আটকে দিল। মালা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘ মালার মুখ উপরে করে এক মোহনীয় দৃষ্টিতে মালা দিয়ে চেয়ে আছে। আজ কেমন যেন নেশা কাজ করছে মেঘের। আচমকা মালার ঠোঁট দুটো নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নিল মেঘ। মালা প্রথমে মেঘের ঠোঁটের এই হঠাৎ আক্রমণ সামলে উঠতে পারেনি, পরে সে নিজেও মেঘের সাথে তাল মেলাতে লাগলো। মালার থেকে সাড়া পেয়ে মেঘ ঠোঁটের গতি আরো বাড়িয়ে দিল। উন্মাদের মতো একে অপরের ঠোঁটের মধুর সুধা পান করছে তারা। কতক্ষণ এভাবে আছে তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আচমকা মালা মেঘ ধাক্কা দিয়ে নিজ থেকে সরিয়ে দিল। মালার ধাক্কা খেয়ে মেঘ কিছুটা দূরে সরে দাঁড়ালো তার থেকে।
দুজনেই অনেক জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মেঘ মালার দিকে তাকাতেই সে মুচকি হেসে রুম থেকে চলে গেল। মালার এভাবে চলে যাওয়া দেখে মেঘ আপন মনে হাসতে লাগলো। অবশেষে ফ্রেশ হতে চলে গেল সে। আজ আর্ট গ্যালারিতে মেঘের কোম্পানি থেকে পেন্টিং এক্সিবিশন আয়োজন করা হয়েছে। মেঘ ও মালা সেখানেই যাচ্ছে। বিয়ের পর এই প্রথম মেঘ মালাকে তার সাথে কোথাও নিয়ে যাচ্ছে। সেখানে নানান লোকজনদের মধ্যে মালাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। মালার আনন্দের সীমা নেই। মেঘের পিসি দুদিন আগেই চলে গেছে। মালা অনেক কৃতজ্ঞ তার প্রতি। আজ তার ভাগ্যের এই খুশিগুলো মালা তার জন্যই পেয়েছে। মেঘ ওয়াশরুম থেকে একবারে ড্রেস পরে বের হয়ে এসে দেখে মালা সম্পূর্ণ রেডি হয়ে বসে আছে। মালা আজ রক্তবা রঙের একটি হাফ সিল্কের শাড়ি পরেছে, যার আঁচল ও পাড়ে গোল্ডেনের মধ্যে লাল সুতার কাজ। চুলগুলো হাত খোপা করে রেখেছে, আর অল্প কিছু গহনা পরেছে। এতেই তাকে একদম নায়িকাদের মতো লাগছে। মেঘকে দেখে মালা তাড়া দিতে লাগলো জলদি রেডি হতে। মেঘ এতক্ষণ দাঁড়িয়ে মালাকে জরিপ করে যাচ্ছিল। মেঘ আজ ব্ল্যাক কালারের কমপ্লিট স্যুট পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে স্পাইক করে সেট করলো। হাত ঘড়ি পরে গায়ে পারফিউম দিয়ে টেবিল থেকে ওয়ালেট, রুমাল, গাড়ির চাবি নিয়ে মালার দিকে ফিরে বলল সে একদম রেডি। মালা এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছে। মেঘকে কালো কালের পোশাকে অনেক সুন্দর লাগে তার কাছে, আর তার পারফিউমটার গন্ধ মালার অনেক পছন্দের। কি ম্যাডাম এখন এভাবে তাকিয়ে কি দেখছেন? চলুন, না হলে লেট হয়ে যাবে। মেঘের কথা শুনে মালা মুচকি হেসে বলল, হুম চলুন। শুধু শুধু তাকিয়ে দেখার কি আছে? আচ্ছা কিছু নাই বুঝি, তবে হও। মেঘ মালাকে নিজের কাছে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়ে তার কানে নিচে একটা কালো টিকা দিয়ে দিল। এবার কারো কোনো নজর লাগবে না আমার সুন্দরী বউয়ের উপর। এবার তো চলুন। হুম চলো চলো। মালাকে নিয়ে মেঘ 12টায় আর্ট গ্যালারিতে পৌঁছালো। শহরের নামি দামি সকল বিজনেসম্যানরা এসেছে এখানে। অনেক মানুষে ভরপুর গ্যালারি। অনেক নিউজ রিপোর্টাররাও এসেছে আজকে এক্সিবিশন কভার করতে। মালা প্রথমবারের মতো এসব দেখে কিছুটা অস্বস্তি বোধ করল। মালার অস্বস্তি মেঘের চোখ এড়ালো না। ভয় পেয়ে না, আমি আছি তো। এরা সবাই আজ এক্সিবিশন দেখতে এসেছে। আমাকে নানান বিজনেসম্যান ও রিপোর্টারদের সাথে কথা বলতে হবে। তুমি আমার পাশে থেকে দূরে যেও না। তাছাড়া এখানে তোমার পরিচিত কেউ নেই। ঠিক আছে, আমি আপনার সাথে সাথেই থাকবো। এবার ভেতরে যাওয়া যাক। মেঘ গ্যালারির ভিতরে ঢুকতেই রিপোর্টাররা তাকে ঘিরে ধরল। একজন এক এক প্রশ্ন করছে মেঘের পেন্টিং নিয়ে। এবার মেঘকে স্পেশাল করেছে তার ফ্যানদের জন্য। মেঘ সন্তর্পণে সকলের সব উত্তর দিয়ে যাচ্ছিল। এর মাঝেই কয়েকজন মালাকে নিয়ে প্রশ্ন করে উঠল। এই প্রথম মেঘ তার সাথে মালাকে কোনো প্রোগ্রামে নিয়ে এসেছে। এতদিন কেন নিয়ে আসেনি এসব? মেঘ কোনো রাগ ছাড়াই অনেক সুন্দর করে এর উড় দিল। সব কথাবার্তা সেরে মেঘ মালাকে নিয়ে পেন্টিং যেখানে রাখা আছে সেখানে নিয়ে আসলো। সেখানে আরো নানান চিত্রকার তাদের চিত্র নিয়ে হাজির হয়েছে। মালা এই প্রথম এসব দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মালার মুখমণ্ডলে মুগ্ধতা দেখে মেঘের মনে শান্তি লাগলো। আজ মনে হচ্ছে সে মালাকে সুখী রাখতে পেরেছে। পাহাড়ের উপর একজোড়া কাপল দাঁড়িয়ে হাত মিলে মেঘ ছোঁয়ার চেষ্টা করছে। চারদিকে শুধু মেঘের রাজত্ব। চোখ মেলে যেদিকে তাকায় সেদিকে মেঘ। পরম আবেশে প্রিয়তম তার প্রিয়তমাকে পিছন থেকে জড়িয়ে তার ডান হাত উঁচু করে মেঘেদের স্পর্শ করছে। মেঘ তার একে একে সকল চিত্রের নাম ও নামের পিছনের কারণ বর্ণনা করছে। তার সকল চিত্রের মধ্যে অন্যতম একটি চিত্রের নাম হলো মেঘমালা, যার বর্ণনা স্বরূপ উপরোক্ত কথাগুলো বলল মেঘ গ্যালারির সকল মানুষদের। মালা মুগ্ধ নয়নে মেঘের বর্ণনা দেয় শুনছে। যখনই সে মেঘমালা চিত্রের নাম ও তার বর্ণনা শুনল, চরম খুশিতে তার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল। মেঘমালার দিকে তাকিয়ে থেকেই চিত্রের বর্ণনা দিল। একজন রিপোর্টার তখন মেঘকে প্রশ্ন করল, মিস্টার মেঘরাজ, আপনার স্ত্রীর নামও তো মালা, তাই না? ইয়েস।
তাহলে আপনি কি আপনার নিজের নামের সাথে আপনার স্ত্রীর নাম সংযুক্ত করে এই চিত্রটির নাম মেঘমালা রেখেছেন? রিপোর্টারের প্রশ্নে মেঘ স্মিত হেসে এক পলক মালার দিকে তাকালো, তারপর রিপোর্টারের প্রশ্নের উত্তর স্বরূপ বলল, বাহ, আপনি অনেক ভালো অবজারভেশন করলেন। আপনার চিন্তা একদম যথার্থ। এই চিত্রটির নাম আমি আমাদের নাম সংযুক্ত করে রেখেছি। চিত্রটির নাম তো অন্য কিছুই দিতে পারতেন, মেঘমালাই কেন? আমার জীবনে আমার একমাত্র ভালোবাসার মানুষই হলো আমার শ্রীমালা। চিত্রটি আঁকার পর কেন যেন এতে আমি নিজেকে ও মালাকে অনুভব করতে লাগলাম। তাই ভালোবেসে এই চিত্রটির নাম মেঘমালা দিলাম। আর একটি কথা, আজকে সকল চিত্র এক্সিবিশনের জন্য হলেও এই চিত্রটি নয়। এটা আমার পক্ষ থেকে আমার ভালোবাসার মানুষ, আমার শ্রীমালার জন্য উপহার। মেঘের কথা শুনে সম্পূর্ণ গ্যালারিতে করতালির স্রোত বয়ে গেল। মেঘের সকল চিত্রের প্রশংসায় পঞ্চমুখ সকল মানুষ, বিশেষ করে মেঘমালা চিত্রের। মেঘমালা চিত্রটি গ্যালারিতে উপস্থিত সকল মানুষের মন কেড়ে নিল। মালা একনাগাড়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের সমস্ত কথাগুলো তার পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিল। মেঘ তাকে এতটা ভালোবাসে যার কল্পনা সে কখনো করতে পারেনি। মালার চোখে মুখে মুগ্ধতা বিরাজমান। মালার অৎসর ভাবনার মধ্যে মেঘ এসে তার পাশে দাঁড়ালো। কিন্তু সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই মালার। কি হলো, কি ভাবছো এত? আপনি এখানে কখন এলেন? সরি, উপলব্ধি করতে পারিনি। আপনি যখন ভাবনার রাজ্যে বিভোর ছিলেন তখনই এই মেঘের আগমন হয়েছে। তাই এই মেঘ কি বৃষ্টি হয়ে ঝরবে নাকি সবার উপর? না, এই মেঘ শুধু বৃষ্টি হয়ে তার ভালোবাসার মানুষটির উপরেই ঝরবে। আর কারো অধিকার নেই এই মেঘের উপর। তাছাড়া আপনি যদি ভিজতে চান তাহলে এই মেঘ আজ রাতেই বৃষ্টি হয়ে ঝরতে রাজি আছে। কি রাজি তো? মেঘের কথায় মালা লজ্জায় একদম লাল হয়ে গেল। মালার লজ্জামাখা মুখ দেখে মেঘের বেশ মজাই লাগতে লাগলো। সে ইচ্ছে করে মালাকে আরো লজ্জা দেওয়ার জন্য বলতে লাগলো, আজ রাতে কিন্তু একদম ছাড় নেই মায়াবিনী, আপনার বলে দিলাম। আজ তো আমার ভালোবাসার বৃষ্টিতে আপনাকে ভিজিয়ে একদম টুটুম্বর করে ফেলবো। আজ ভালোবাসার এক নতুন সংজ্ঞা শিখাবো আপনাকে। মেঘের কথাগুলোতে যেন মাদক মিশ্রিত, প্রতিটি কথায় মাদকতাপূর্ণ। মেঘের এক একটা কথা মালার মনে কম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। সে তো মেঘের এই রূপ আগে কখনো দেখেনি। আর নতুন নতুন করে কি দেখার বাকি আছে ভগবানই জানে। দেখা গেল মেঘের ইচ্ছেটাই পূর্ণ হলো। মালা অতিরিক্ত লজ্জা পেয়ে একদম নেতিয়ে আছে। সে লজ্জা কাটাতে বারবার চারদিকে তাকিয়ে দেখছে, মেঘের দিকে ভুলক্রমে দেখছে না। মেঘের তো সেই পরিমাণ হাসি হাসতে লাগলো। সে হাসতে হাসতেই মালাকে নিজের দিকে ফিরিয়ে জড়িয়ে ধরল। মালাও মেঘের বুকে মুখ লুকালো। বিকাল 4টায় এক্সিবিশন শেষ হলো। আজ মেঘের অফিস বন্ধ, তাই মালাকে নিয়ে এসে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দুজনের প্রথম ফ্রেশ হয়ে নিল। মালা ফ্রেশ হয়ে রান্নাঘরে কফি বানাতে চলে গেল। মেঘ ফ্রেশ হয়ে বের হয়ে যখন মালাকে রুমে দেখতে পেল না তখন রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে যেয়ে দেখে মালা দাঁড়িয়ে কফি বানাচ্ছে। মেঘ চুপি সেরে মালার পিছনে দাঁড়িয়ে তার কাঁধে মুখ গুজে মালাকে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে মালা প্রথম চমকে গেল। পরক্ষণেই মুচকি হেসে ওই শীতল হাতখানা আরো গভীর করে নিজের সাথে আলিঙ্গন করল। ভয় পেয়ে গেলে নাকি? আমি তো ভয় না, হঠাৎ চমকে গেলাম ঠান্ডা স্পর্শ পেয়ে। ওহ, আচ্ছা তাই বুঝি, বলে মেঘ তার ঠান্ডা হাত দুটো মালার পেটে চেপে ধরল। আহ, মেঘ হচ্ছেটা কি? এক্ষুনি তো কফিটা পড়ে যেত। ওপসো সরি, এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমার রোম্যান্সে ডিস্টার্ব করবে না। জি না জনাব, এখন সবকিছু বাদ। এই নিন কফি, চলেন বারান্দায় যেয়ে গল্প করতে করতে কফি শেষ করি। বারান্দায় দুটো বেতের চেয়ার ও একটি টেবিল রাখা আছে। বারান্দার গ্রিলে ঝুলন্ত টবে কতগুলো ফুলের গাছ লাগানো হয়েছে।
অবসর সময়ে মালা এগুলো দেখাশোনা করে। মেঘ ও মালা যেয়ে চেয়ারে বসলো। মেঘ একদম মালার গা ঘেঁষে বসেছে। কফি খেতে খেতে সে আর চোখে মালাকে দেখছে। পুরো বারান্দা জুড়ে সম্পূর্ণ নীরবতা বিরাজমান। এই নীরবতা ভেঙে হঠাৎ মেঘ বলে উঠল, মালা, তোমার কফি মগটা দাও তো। কেন, কফি মগ দিয়ে আপনি কি করবেন? আহা, বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আচ্ছা, এই নিন। মালার থেকে তার কফি মগ নিয়ে মেঘ কয়েক ঢোক খেয়ে নিল। এই কি করছেন আপনি? আমার অর্ধেক খাওয়া কফি আপনি কেন খেলেন? এখন আমি কি খাবো? মেঘ তার আধ খাওয়া কফির মগটা মালার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, তুমি আমার কফি খাও। কথায় আছে, একে অপরের এত খাবার খেলে নাকি তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এখন খাবার তো নেই, কিন্তু কফি তো আছে, তাই ভাবলাম এটাই খাওয়া যাক। আজ থেকে কফি কখনো 2 মগে নেবে না। একটি মগেই আমরা দুজন কফি খাবো। প্রথম চুমুকটা তুমিই নেবে কিন্তু। মেঘের এই পাগলামি দেখে মালা হেসে ফেলল। আজ মালা অনুভব করছে পৃথিবীর সকল খুশি যেন তার হাতের মুঠোয়। মনে প্রাণে সে এক প্রার্থনা করে যাচ্ছে, মেঘ যেন সবসময় এমনই থাকে। কি ব্যাপার, এত কি ভাবছো? খাও। নাকি আমার এত খেতে তোমার কোনো সমস্যা? সমস্যা হলে খেতে হবে, দিয়ে দাও। আরে হলো না না, আমি কি একবারও বলেছি যে আমার খেতে সমস্যা হবে? আপনি এক লাইন বেশি বুঝেন। হো হো হো, এই বলে মালার সাথে সাথে এক চুমুকেই সমস্ত কফি শেষ করে ফেলল। মালার এই পাগলামি দেখে মেঘ না হেসে পারল না। সে হো হো করে হাসতে শুরু করলো। মেঘের হাসি দেখে মালা নিজেও হাসতে শুরু করলো। এই যেন হাসির প্রতিযোগিতা শুরু হয়েছে। দুজন হেসে যাচ্ছে, কেউই থামছেই না। হঠাৎ বাহিরে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর শব্দে মালা ভয়ে মেঘকে জড়িয়ে ধরল। বাহিরে যত বেশি করে বিদ্যুৎ চমকানোর শব্দ হচ্ছে, মালা আরো তত বেশি জোরে মেঘকে আঁকড়ে ধরছে। মেঘ নিজেও মালাকে জড়িয়ে ধরে আছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। বাতাসে বৃষ্টির ছিটে এসে তাদের ভিজিয়ে দিচ্ছে। মালা হঠাৎ মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো তোমার? আজ অনেকদিন পরে বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজবো আমি। না, একদম ভিজবে না তুমি বৃষ্টিতে। পরে জ্বর টর বাঁধিয়ে বসবে। প্লিজ প্লিজ, অনেক সময় হয়েছে আমি বৃষ্টিতে ভিজি না। সেই বিয়ের আগে শেষবারের মতো ভিজেছিলাম। প্লিজ আজ না করবেন না। মেঘকে আর কিছু বলতে না দিয়ে নিজের কথা শেষ করে মালা দৌড়ে ছাদে চলে গেল। মালার এমন ছুটে চলা দেখে মেঘ হতভম্ব হয়ে গেল। সে মালা বলে ডাকতে ডাকতে তার পিছু পিছু ছাদে চলে আসলো। মালা ছাদে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি আরো বেড়ে গেল। এখন যে বৃষ্টি হচ্ছে তাকে ঝুম বৃষ্টি বলা হয়। ঝুম বৃষ্টির আরেকটি নাম ইংরেজিতে আছে, যাকে বলে ক্যাটস এন্ড ডগস রেইনিং। মালা আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না বৃষ্টির সাথে কুকুর বিড়ালের কি সম্পর্ক। যা কত সৎ ভাবার সময় নেই এখন তার কাছে। সে তো আজ এতটা সময়ের পর বৃষ্টির জল গায়ে মাখছে। খুশিতে মালা একদম দিশেহারা হয়ে আছে। সে ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ছাদের জমে যাওয়া জলে মনের সুখে লাফিয়ে যাচ্ছে। আজ অন্য কোনো কিছুতে মনোযোগ নেই তার, বৃষ্টির জলকে আপন করে নিতে ব্যস্ত সে। ছাদের দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে মেঘমালার বৃষ্টি ভেজা দেখছে। বৃষ্টির জলে ভিজে মালার শাড়ি তার শরীরের সাথে একদম লেপ্টে আছে। এতে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পর্শ বোঝা যাচ্ছে। এই যেন এক মনমোহনীয় দৃশ্য। মেঘ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। বৃষ্টির প্রতিটি ফোঁটার উপর মেঘের ভীষণ ঈর্ষা হচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেমন করে মালার সর্বাঙ্গে মিশে আছে, এভাবে যদি সেও মালার সাথে মিশে থাকতে পারত। মেঘ দরজা থেকে পিঠ সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে মালার দিকে অগ্রসর হলো। ছোট ছোট পা ফেলে সে মালার পিছনে গিয়ে দাঁড়ালো। মালা একদম আপন মনে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তার আর অন্য কিছুতে কোনো চোখ নেই। হাতে বৃষ্টির জল নিয়ে বাচ্চাদের মতো লাফাচ্ছে, ঘুরছে। মেঘ যে তার পিছনে দাঁড়িয়ে আছে সে তখনও বুঝতে পারেনি। হাত
হাতে জল নিয়ে যখন আবার ঘুরতে লাগলো তখনই মেঘের সাথে ধাক্কা খেল মালা। মেঘকে দেখতে পেয়ে মালা কিছু বলতে গিয়ে কিছু বলতে পারল না। মেঘের তীক্ষ্ণ দৃষ্টিতে সে কেমন নোংরে মুচড়ে যাচ্ছে। মেঘ বৃষ্টিতে ভিজে পুরো জবজব। বৃষ্টির মধ্যে মেঘের চোখগুলোতে এক ধরনের নেশা দেখতে পাচ্ছে মালা। মেঘের এই তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করার সামর্থ্য নেই মালার। মেঘ সেই কখন থেকে এক দৃষ্টিতেই মালার দিকে তাকিয়ে আছে। মালা চেয়ে যেন কিছু বলতে পারছে না, কিছু একটা যেন তার গলায় আটকে আছে। সে বারবার মেঘের চোখে চোখ রেখে আবার চোখ সরিয়ে ফেলছে। বেশি সময়ের জন্য মেঘ চোখে চোখ রাখা অসম্ভব মালার। মালাকে ঘায়েল করতে মেঘের এই তীক্ষ্ণ চাহনি যথেষ্ট। হঠাৎই মেঘ মালার এক হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে ফেলল। মালার শ্বাস প্রশ্বাস তীব্র থেকে তীব্রতর হতে লাগল। মালার এই ঘন ঘন শ্বাস নেওয়া মেঘ খুব ভালো করেই উপলব্ধি করল। মেঘ তার ডান হাত নিয়ে মালার কোমরে রেখে মালাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। এমন মনে হচ্ছে যেন বৃষ্টির এক বিন্দু জল দুটি মানুষের উপর পড়ছে, এতটা কাছে মালা মেঘের। এই প্রবল বৃষ্টির ধারার মধ্যেও দুটি ব্যক্তি একে অপরের হৃদস্পন্দন শব্দ অনায়াসে শুনতে পাচ্ছে। কারো মুখে কোনো শব্দ নেই। দুজনেই এক অদ্ভুত নীরবতা পালন করছে। বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর অন্য কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না। হালকা মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তাদের। মালা এবার অনেক কষ্টে তাদের এই নীরবতা ভেঙে কিছু বলার চেষ্টা করল। কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মালার মুখে এই প্রথমবারের মতো তুমি শুনে একদম স্তব্ধ হয়ে গেল মেঘ। সে তার বিশ্বাসই করতে পারছে না যে মালা তাকে তুমি করে বলেছে। মালার মুখ থেকে তুমি শোনার আনন্দ মেঘের মুখে একদম ফুটে উঠেছে। মালা মেঘের এই অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মেঘের নীরবতা ভাঙার জন্য এই তুমি ডাকটাই যথেষ্ট। কি বললে তুমি? আরো একটিবার বলতো। তুমি এভাবে তাকিয়ে কি দেখো? হায়, এই তুমি ডাকটা যে তোমার মুখে কতটা মধুর শোনায় তা যদি তুমি বুঝতে পারতে। মেঘের কথা শুনে মালা খিলখিলিয়ে হেসে উঠল। মালার ভুবন ভুলানো হাসি দেখে মেঘ আজ নতুন করে আবার তার প্রেমে পড়ে গেল। এতটা কাল মেঘের ভয়ে মালা কেমন নিশ্চুপ হয়ে থাকতো। খাঁচার ভেতরের বন্দি পাখির মতো লাগতো তাকে। প্রাণ তো আছে, কিন্তু ওই প্রাণ থাকা না থাকার মতো যেখানে সে মনের সুখে আনন্দে উঠতে পারবে না। মালার ঠিক তেমনই অবস্থা ছিল। প্রাণ খুলে হাসি কি জিনিসটা হয়তো সে ভুলেই গিয়েছিল। আজ প্রথমবারের মতো মেঘের সামনে মনের খুশি প্রাণ খুলে হাসছে সে। মেঘ এক হাতে মালার মুখের উপর চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। আচমকা মেঘের স্পর্শ মুখে পেয়ে মালার হাসি বন্ধ হয়ে গেল। আজ নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার এই প্রাণ খোলা হাসি দেখে আমি মুগ্ধ। তোমার এই স্নিগ্ধ ভরা মুখে প্রাণোজ্জ্বল হাসি দেখে খুব করে বাঁচতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে জীবনের বাকিটি সময় তোমার এই হাসি মুখখানা দেখেই কাটিয়ে দিই। মেঘের প্রতিটি কথা যেন মালা শরীরে কম্পন সৃষ্টি করে দিচ্ছে। আজ মরলেও হয়তো তার কোনো আফসোস থাকবে না। খুশিতে তার চোখে জল ছলছল করছে। এই বৃষ্টির মধ্যেও মেঘ তার বুঝতে পেল মালার ঠোঁট দুটো একদম রক্তিম হয়ে আছে। ঠান্ডায় তার ঠোঁট দুটো সমানে কেঁপে যাচ্ছে। তার এই কাঁপা কাঁপা রক্তোৎপা ঠোঁট দুটো মেঘকে যেন পাগল করে তুলছে। মালার ঠোঁট জোড়ায় মেঘ তার প্রবল তৃষ্ণা নিবারণের উপায় দেখছে। মালা কিছু বলতে নিলে এই মেঘ তাকে বলার সুযোগ না দিয়ে তার কম্পনত ঠোঁট দুটো নিজের অধীনে নিয়ে নিল। মালা একদমই প্রস্তুত ছিল না মেঘের এমন কাজের। মেঘ তার এক হাত মালার কোমরে চেপে ধরে ও আরেক হাত মালার মাথার পিছনে দিয়ে তার অধৈর্য বলে অমিত্র সুধা পান করছে। মালাও পরম আবেশে মেঘকে আঁকড়ে ধরে তার ঠোঁটজোড়াকে নিজের করে নিচ্ছে। মেঘ যেন একদম উন্মাদ হয়ে উঠছে। সে মালার ঠোঁটের ভিতর নিজের ঠোঁটের গতি আরো বাড়িয়ে দিল। ঠিক কতক্ষণ এভাবে ছিল জানা নেই তাদের। মালাকে ছেড়ে মেঘ তাকে একদম কোলে নিয়ে নিল। মালা হাঁপিয়ে যাচ্ছে। সে লজ্জায় জড়সড় হয়ে আছে মেঘের বুকের সাথে মিশে। মেঘ মালাকে কোলে করে নিয়ে ছাদ থেকে নেমে আসলো। ছাদ থেকে নেমে মালাকে রুমে নিয়ে নিজের পায়ের মাধ্যমে দরজা বন্ধ করলো মেঘ। এক মুহূর্তের জন্য মালাকে কোলের থেকে নামায়নি মেঘ।
দরজা বন্ধ করার বিকট শব্দে মালা হোঁচটচিয়ে উঠে মেঘকে আরো গভীরভাবে আঁকড়ে ধরল। মালার এমনভাবে আঁকড়ে ধরা দেখে মেঘ মুচকি হাসল। মালাকে নিয়ে খাটে শুয়ে দিল মেঘ। মেঘ মালাকে তার দিকে ফিরিয়ে কপালে একটি চুমু দিল। মালার ভেজা শাড়ির আঁচল খুলে থেকে আবার শুয়ে এসে নিজেও তার সাথে শুয়ে পড়ল। বাহিরে প্রবল বেগে ঝড়ো হচ্ছে, তার তাল মিলিয়ে ভিতরের এই বন্ধ রুমে ভালোবাসায় সিক্ত একজোড়া দম্পতির বুকের ভিতর ঝড়ো বেয়ে চলছে। নিস্তব্ধ এই বন্ধ রুমে তাদের ফেলা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। দুটি দেহ একে অপরের সাথে মিশে একাকার হয়ে আছে। 1 বছর পর হাসপাতালের করিডোরের সামনে পায়চারি করছে মেঘ। তাকে দেখে মনে হচ্ছে কতদিন ধরে নাওয়া খাওয়া নেই। চোখ দুটো একদম লাল হয়ে আছে। ওটির ভিতরে মালার প্রচন্ড চিৎকার তার কানে এসে পৌঁছাচ্ছে। মালার চিৎকার শুনে মেঘ যেয়ে দরজার পাশে দাঁড়ালো। মেঘের পিসি এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। মেঘ, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখে নিস মালার ও বাচ্চার কোনো ক্ষতি হবে না। তুই একটু স্থির হয়ে বসো। সেই কখন থেকে এভাবে পায়চারি করছিস, নিজের অবস্থা দেখেছিস একবার? পিসির কথা শুনে মেঘ এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল। আমার মালা ও বাচ্চার কিছু হবে না তো পিসি? ওদের কিছু হলে আমি একদম মরে যাব। আমার বেঁচে থাকার অবলম্বন হারিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকবো? অযথা কথা বলছিস মেঘ, এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। চুপচাপ বসে থাক এখানে। তাদের কথার মাঝে বাচ্চার কান্না করার শব্দ শুনতে পেল। মেঘ খুশিতে তার পিসিকে জড়িয়ে ধরল। ডাক্তার বের হয়ে আসতেই মেঘ বলতে লাগলো, আমার স্ত্রী কেমন আছে ডাক্তার? আমার মালা কেমন আছে আর আমার বাচ্চা? চিন্তা করবেন না আমি মেঘ, আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। আর অভিনন্দন, আপনার ঘরে ফুটফুটে এক রাজকন্যার জন্ম হয়েছে। আপনি একটু পরেই আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন। মেঘ তার খুশিকে আটকে রাখতে পারল না। নার্সকে বলে পুরো হাসপাতালে মিষ্টির ব্যবস্থা করল। 10 মিনিট পর মেঘ মালার কেবিনে গেল। নিশ্চুপ হয়ে শুয়ে আছে মালা। ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখে। বেবিকে বেডের পাশে দোলনায় রাখা হয়েছে। মেঘ সর্বপ্রথম মালার পাশে যেয়ে তুলে বসে তার হাত ধরল। বেবিকে সে মালার সাথেই দেখবে। হাতে কারো স্পর্শ পেয়ে মালা চোখ মেলে তাকালো। চোখের সামনে মেঘকে দেখে এক তৃপ্তির হাসি হাসল মালা। খুশিতে তার চোখ বেয়ে জল পড়ছে। বাচ্চাকে দেখতে না পেয়ে সে মেঘকে জিজ্ঞাসা করলো, বাবু কোথায় মেঘ? আছে দোলনাতে। রাজকন্যা হয়েছে আমাদের মালা। আমি এখনো তাকে দেখিনি। হেসে উঠল মালা মেঘের পাগলামি দেখে। তখন একজন নার্স রুমে আসলো। মেঘ থেকে বলল বাবুকে তাদের কাছে নিয়ে আসতে। নার্স বাবুকে মালার পাশে শুয়ে দিয়ে চলে গেল। মেঘ ও মালা এক নাগাড়ে তাদের মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়ে দেখতে একদম মায়ের মতোই হয়েছে। নাক আর চোখ একদম মেঘের মতো। আর ঠোঁট ও গায়ের রং মালার মতো ফর্সা। নিজের সন্তানকে কোলে নিয়ে মালা ও মেঘ দুজনের চোখেই অশ্রুরা আনাগোনা করছে। মেয়ে একদম তোমার মতো হয়েছে মালা। জি না, মেয়ে আমার দেখতে একদম তার বাবার মতো হয়েছে। না তোমার মতো। আমি বলছি না তোমার মতো। নিজেদের এমন পাগলামোতে এসে উঠল তারা। মেঘ, আমি মেয়ের নাম রাখবো ভেবেছি মেঘলা। কেমন হবে নামটা? তোমার আর আমার অংশ আমাদের মেয়ে। আমাদের নামের অংশ দিয়ে তার নাম মেঘলা। অনেক সুন্দর। আমি তো ভাবিনি এমন কিছু। ভাবার জন্য আমি আছি না। দরজার পাশে দাঁড়িয়ে মেঘের পিসি তাদের খুনসুটি দেখে যাচ্ছে। আজ তার মা বাবা হারা মেঘের পরিবার পরিপূর্ণ। আজ সে ভীষণ খুশি। মেঘমালার এই সংসার যেন সর্বদাই এমন আনন্দে অভিভূত হয়ে থাকে। ভালোবাসার অংশকে নিজের মধ্যে পেয়ে মেঘমালা পরিপূর্ণ। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। সমাপ্ত।